চারিদিকে এখন গুমট পরিবেশে আচ্ছন্ন হয়ে আছে। আকাশটা ছেয়ে আছে কালো মেঘে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো কিছু সময় পরে আকাশের বুক চিরে নামবে মুষলধারে বৃষ্টি। সকাল 10:30। অপারেশন রুমে জামশেদ ভুঁইয়ার অপারেশন চলছে। যে অপারেশনের দায়িত্বে রয়েছে ডক্টর সৌহার্দ্য মাহাত খান। জামশেদ ভুঁইয়া একজন হার্টের রোগী। আজকে ইমার্জেন্সি অপারেশন থাকায় তাড়াতাড়ি হসপিটালে এসেছে সৌহার্দ্য। সব ফর্মালিটি মিটিয়ে জামশেদ ভুঁইয়াকে অপারেশন রুমে আনতে আনতে বেশ সময় লেগেছে। সৌহার্দ্য আর তার সাথে থাকা দুজন নার্স বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছে। এতদিনের অপেক্ষার পরে জামশেদকে নিজের হাতের নাগালে পেয়েছে সৌহার্দ্য। এত সহজে তো জামশেদকেও ছাড়বে না। সৌহার্দ্য নিজের কাজে ব্যস্ত থাকতে থাকতে সামনে থাকা নার্সকে উদ্দেশ্য করে বলল, নার্স, ট্র্যাকারটা দিন এদিকে। নার্স তড়িঘড়ি করে পাশে থাকা ট্রাকারটা সৌহার্দ্যের হাতে উঠিয়ে দিল। সৌহার্দ্যের পাশে থাকা নার্সটা ভয় ভয় বলল, কিন্তু বস, কেউ যদি বুঝতে পেরে যায়? সৌহার্দ্য ট্রাকারটা জামশেদের বুকে ফিট করে মাস্কের আড়ালে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, কেউ বুঝবে না, আর বুঝলে সেটা আমি দেখে নেব। সৌহার্দ্যের কথাতে নার্সটি বলে উঠল, ওকে বস। দীর্ঘ 40 মিনিট পরে অপারেশন শেষ হলো। অপারেশন থিয়েটার থেকে বেরোতেই সৌহার্দ্য কিছুটা দূরে ধ্রুবকে দাঁড়ানো দেখতে পেল। সৌহার্দ্যকে দেখে ধ্রুব দ্রুত গতিতে ওর নিকট চলে এলো। তারপর বলতে লাগলো, যা করতে চেয়েছিলি পেরেছিস? সৌহার্দ্য হাত দিয়ে মাস্ক করে বলে উঠে, আমি কখনো ফেল হই না, যেটা আমি করতে চাই সেটা করেই ছাড়ি। সৌহার্দ্যের উত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ধ্রুব। ধ্রুব আবার প্রশ্ন করে উঠল, তুই এতদিন পরে কানাডা থেকে দেশে এলি কেন? এখনো বললি না তো আমাকে। ডেভিল গ্যাং কেন বানিয়েছিস সেটা তো আমি জানি, কিন্তু তোর দেশে আসার কারণ আমি এখনো বুঝতে পারছি না। তুই কি সবটা আমাকে খুলে বলবি? সৌহার্দ্য অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, মায়া পাখির জন্য দেশে এসেছি আমি। আমার মায়া পাখির এক একটা কষ্টের হিসাব আমি ওই জানোয়ারদের কাছ থেকে নেব, যারা ওর জীবন নিয়ে খেলার চেষ্টা করেছে। তার এক একটাকে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। মাত্র তো জামশেদকে হাতে নাগালে পেয়েছি, ওর সমস্ত পাপের শাস্তি আমি ওকে দেব, আর বাকিদেরও শাস্তি দেব, শুধু সময়ের অপেক্ষা। সৌহার্দ্যের এই কয়েকটা কথায় কি ছিল তা ধরতে পারেনি ধ্রুব। রাগ, ক্ষোভ নাকি প্রতিশোধের স্পৃহা, সেটা বুঝতে অনেকটা বেগবহতি হয়েছে ধ্রুবকে। ধ্রুব কিছুক্ষণ চুপ থেকে হকচকিয়ে বলে উঠল, তার মানে তুই আরিজকে চিনিস? সৌহার্দ্য বাঁকা হাসি দিয়ে বলে উঠল, শুধু চিনি বলে ভুল হবে, ওর প্রতিটা পদক্ষেপ সম্পর্কে আমি অবগত। ধ্রুব আগে নাই বলল, তাহলে ওকে শাস্তি দিচ্ছিস না কেন? সৌহার্দ্য বলে উঠল, বললাম না, শুধু সময়ের অপেক্ষা, আরিজকে তিলে তিলে শেষ করবো আমি। সৌহার্দ্যের কথাতে ধ্রুব আর কথা বাড়ালো না। এমনিতেও সৌহার্দ্যকে আজকে ওর কাছে অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। ধ্রুবর সামনে ভেসে উঠছে সেই 8 বছর আগে সৌহার্দ্যকে, যখন সৌহার্দ্য নিজের মায়া পাখিকে হারিয়ে ফেলেছিল। প্রায় কতটা পাগল উদ্ভ্রান্তে ন্যায় হয়ে গিয়েছিল তখন। তার মায়া পাখির সাথে যে তার আদরের আরেকটা বোনকেও যে সে হারিয়ে ফেলেছিল, কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে শিশিরকে ফিরে পেলেও সবসময়ের জন্য হারিয়ে ফেলেছিল সেই বোনকে। রাস্তা দিয়ে হেঁটে চলেছে তরু। আজকে তার মনটা বেজায় খুশি। ছোট ভাইকে নিয়ে আজকে মেলায় যাবে তরু। ভাইটা তার কয়েকদিন ধরে মেলায় যেতে চাইছে, কিন্তু সময়ের অভাবে তরু ভাইকে মেলায় নিয়ে যেতে পারছিল না। আজকে বেতন পেয়ে বসের থেকে ছুটি নিয়েছে তরু। ভাইকে অনেকদিন পরে আজকে সময় দিবেও। তরুর আজও মনে পড়ে সেই আগের কথা, যখন ওর বাবা বেঁচে ছিলেন। গ্রামে থাকাকালীন তরু সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়াতো এদিক সেদিক। তাতে ওর মা বকাবকি করলো, বাবা কখনোই মেয়েকে শাসন করতেন না, ছেলে মেয়েকে তিনি বড্ড আদর করতেন। মা বাবা আর ছোট ভাইকে নিয়ে তো তরু ভালোই ছিল, তাহলে কেন এমন হলো? কেন নিজের বাবাকে হারাতে হলো? সেটাই ভেবে পায় না তরু। নিয়তি কেন এই নির্মম খেলাটা খেললো ওর সাথে? কোনো আপনজন থেকেও নেই ওদের যে বিপদে টেনে পাশে এসে দাঁড়াবে। নিজেকে বারবার একই প্রশ্ন করতে করতে এখন ক্লান্ত তরু। আজ তরুর বাবা বেঁচে থাকলে হয়তো ওদের জীবনটাও অন্যদের মতো স্বাভাবিক হতো। তরু সে মনে মনে ভাবছে আর হাঁটছে। একটু পরে থেমে হঠাৎ ছটফট করে পেছনে তাকালো তরু। তাকিয়ে শামীমকে দাঁত কেলিয়ে হাসতে দেখে ভ্রুকুচকে তরু বলে উঠল, তাই বলি, আমার তখন থেকে মনে হচ্ছিল যে কেউ আমার পিছু নিচ্ছে। বারবার পেছনে তাকিয়েও যখন দেখতে পেলাম না, তখন বুঝেছি নিশ্চয়ই পিচ্চি আঙ্কেল হবেন। শামীম তাড়াতাড়ি করে তরুর অনেকটা সামনে এসে বলতে শুরু করলো, এই সুন্দরী, বারবার আমাকে পিচ্চি আঙ্কেল ডাকবে না তো। বলেছি না, দরকার হলে পিচ্চি প্রেমিক ডাকবে, তবুও পিচ্চি আঙ্কেল ডাকবে না। তাহলে নিজেকে কেমন আঙ্কেল আঙ্কেল লাগে। তোমার জামাই জামাই ফিলিংস আর আসে না। শেষের কথাটা হতাশার সুরে বলল শামীম। তরু মেজাজ দেখিয়ে বলে উঠল, আপনাকে জামাই জামাই ফিলিংস দেওয়ার জন্য কি আমি ঠেকা নিয়ে রেখেছি নাকি? আর আপনাকে না আমি আমার পিছু নিতে নিষেধ করেছি, তারপরেও কেন এলেন? শামীম তরুর দিকে ঝুঁকে বলে উঠল, কারণ জামাই ছাড়া বউকে যেমন লাগে, আমাকে ছাড়া তোমাকেও এমন লাগে, কেমন ছিল ইতিম ইতিম। শামীমের কথায় তরু রাস্তা থেকে একটা লাঠি তুলে নিয়ে শামীমকে কেলাতে রাখলো। শামীম কেলানি খেতে খেতে বলে উঠল, আহ, ও তরু বউ, এইভাবে মেরো না। তাহলে যে তুমি আমাকে ছাড়া শুধু ইতিম কেন, ফকির মিসকিন হয়ে যেতে পারো। কলেজ শেষ করে বাড়িতে যাচ্ছিল শিশির কুয়াশার দিয়া। শামীমকে মার খেতে দেখে ওরা তিনজনই অবাক হয়ে নিজেদের মুখ চাওয়াচাই করলো। শামীমকে কিছুক্ষণ উত্তম মধ্যম দিয়ে নিজের গন্তব্যে চলে গেল তরু। ততক্ষণে শিশির কুয়াশার দিয়া শামীমের কাছে এসে পৌঁছালো। শিশির বিস্ময় নিয়ে শামীমকে জিজ্ঞাসা করলো, ওই মেয়েটা কে ভাইয়া? আপনাকে মেরে গেল কেন? শামীম কাঁদো কাঁদো হয়ে বলল, হবু বউ রাগ করে আমার সাথে এমন করেছে, তোমরা কিছু মনে করো না কেমন? শামীমের কথায় দিয়া পাশ থেকে বলল, কি? এটা ভাবি? এটা যদি ভাবি হয় তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে ভাইয়া। শামীম হতাশ হয়ে বলল, তা তো একটু আছি, কিন্তু কি আর করার, যা হওয়ার তা তো হয়ে গেছে, মানে ওকেই আমার বউ করবো।
শামীমের কথার মাঝে শিশির বলে উঠল, এখন কেমন লাগছে ভাইয়া, বেশি ব্যথা পেয়েছেন? শামীম বোকা বোকা হেসে বলল, ভারী লাঠির মাইর পড়েছে তো ব্যথা তো লাগবে, এখন তোমরা বাড়ি যাও কেমন? বলি শামীম কোমর বেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বসলো। শামীম চলে দিতেই শিশির দিয়ে আর কুয়াশা অট্ট হাসিতে ফেটে পড়ল। শামীমের হাঁটা দেখে ওদের তখন থেকে হাসি পাচ্ছিল, কিন্তু শামীম সামনে ছিল বলে হাসতে পারেনি, তাই শামীম চলে যেতেই ওরা হাসতে লাগলো। বিকালে বিছানায় শুয়ে শুয়ে নিউজ ফিড স্ক্রল করছে শিশির। নিউজ ফিড স্ক্রল করতে করতে শিশিরের মনে হলো অনেকদিন হয়েছে ও সৌহার্দের আইডিতে ঢুকে না, অনেকদিন চেক করা হয় না সৌহার্দ্য ভাই নতুন কোনো আপডেট দিয়েছেন কিনা। এমন ভাবনা মাথায় আসার সাথে সাথে ও সৌহার্দ্যের আইডিতে ঢুকলো। আইডিতে ঢুকে একটা ছবি দেখে চোখ আটকে গেল শিশিরের। গত শুক্রবারের তোলা সৌহার্দ্য ভাইয়ের একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটায় সৌহার্দ্য ভাই একটা সাদা রঙের পাঞ্জাবি পরা, চুলগুলো সবসময়ের মতোই কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে, হাতে সিলভার রঙের ঘড়ির বদলে একটা সাদা ফিতার ঘড়ি, মুখে হাসি থাকলেও কেমন যেন গম্ভীর। এতেও সৌহার্দ্য ভাইকে অমায়িক সুন্দর লাগছে। সবুজ ঘাসের উপরে বসে আছে সৌহার্দ্য ভাই। ছবিটার উপরে ক্যাপশনে লেখা, কোথাও যাইনি জানি, এখানেই আছে, যেখানে ভালোবাসা এত কাছাকাছি, যেখানে ফিস ফিস মায়া কত কথা, যেখানেই তুমি ময় কি ভীষণ আকুলতা। ক্যাপশনটা পড়তে শিশিরের মনটা কেমন খারাপ হয়ে গেল, মন চুরে নেমে এলো এক বিষাদতার ছায়া। কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগছে সবকিছু, কেন এত কষ্ট হচ্ছে ওর। চোখের কোণ চুরে নিজের অজান্তেই পানি চলে এলো। এই পড়বে পড়বে এমন সময় হঠাৎ শিশিরের মনে উঠল, সৌহার্দ্য ভাই সেদিন শিশিরকে বলেছিল যে তার কোনো পছন্দের মানুষ নেই, তাহলে এসব নিয়ে কেন ভাবছে শিশির? শিশির নিজেকে নিজেই বলল, সৌহার্দ্য ভাই তো কোনো পছন্দের মানুষ নেই, তাহলে এত কেন কষ্ট হচ্ছিল আমার? আর যদি পছন্দের মানুষ থেকেও থাকে তাহলে আমার কি? ওনাকে নিয়ে আর ভাববই না। ভাববো না বলেও শিশির সৌহার্দ্যের অন্য ছবিগুলো দেখতে শুরু করলো। এক একটা ছবি দেখছে আর মুচকে মুচকে হেসে চলেছে শিশির, আর মনে মনে সৌহার্দ্যের প্রশংসা করছে। রাত এখন 1:45 বাজে। শহরের লোকজন এখন গভীর ঘুমে নিমজ্জিত। রাস্তায় শুধু কয়েকটা গাড়ি চলাচল করছে। প্রকৃতি একদম শান্ত হয়ে আছে, একদম নিস্তব্ধ পরিবেশ। ঝিঝি পোকারা নিজের ছন্দে গান গাইছে, আর তার সাথে ভেসে আসছে কারো গানের সুর, যে সুরটা টানছে শিশিরকে। এতক্ষণ বেলকনিতে বসেছিল শিশির, কেন জানি আজ তার ঘুমই আসতে চাইছে না। গানের সুরটা ছাদ থেকে ভেসে আসছে। ব্যালকনি থেকে চলে এলো শিশির। রুম থেকে বেরিয়ে শিশির পা বাড়ালো ছাদের দিকটায়। 2 মিনিটের মধ্যে পৌঁছে গেল ছাদের দরজার কাছটায়। ছাদে কারো অবয়ব দেখে শিশিরে বুঝতে বাকি রইল না এটা ওর সৌহার্দ্য ভাই। মাদুরের উপরে বসে কোলের উপরে গিটার রেখে গান গাইছে সৌহার্দ্য। গানটা পুরোপুরি শুনবে বলে সৌহার্দ্যের কিছুটা পেছনে গিয়ে শব্দবিহীন দাঁড়িয়ে রইল শিশির। সৌহার্দ্য ততক্ষণে অন্য একটা গান গাইতে শুরু করে দিয়েছে। এমন মনে হচ্ছে সৌহার্দ্য শিশিরের উপস্থিতি বুঝতে পেরে গানটা গাইতে শুরু করলো। এতটুকু গাইতে গাইতে সৌহার্দ্য এক হাত দিয়ে টেনে শিশিরকে নিজের পাশে বসিয়ে দিল। প্রথমে ভয় পেল, পরে শিশির মিয়ে গিয়ে বাধ্যমের ন্যায় সৌহার্দ্যের পাশে বসে পড়ল। গান গাইতে গাইতে হাত বাড়িয়ে শিশিরের মাথাটা সৌহার্দ্য নিজের কাঁধের উপরে এনে রাখলো। শিশির এবার আর কোনো সংকোচ ছাড়াই সৌহার্দ্যের কাঁধে মাথা রাখলো। সৌহার্দ্য একই সুরে গাইল। গান শেষ হতেই শিশির সৌহার্দ্যের কাঁধ থেকে নিচের মাথা সরিয়ে আনলো। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, ছোটবেলা থেকেই আমার গান লুকিয়ে লুকিয়ে শোনার অভ্যাস তোর, এখন এই অভ্যাস বদলাতে পারিসনি তুই? শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, হ্যাঁ, এই অভ্যাস কেমন যেন বদলাতে চাইলেও বদলাতে পারি না। সৌহার্দ্য গিটারটা পাশে রেখে বাঁকা হেসে বলল, থাক, এই অভ্যাস তোর বদলাতে হবে না। তুই এই অভ্যাস বদলাতে চাইলেও আমি তোকে বদলাতে দেব না। তারপর মনে মনে বলল, আমার উপর মুগ্ধতা যেন তোর সবসময়ই থাকে মায়া পাখি, এই মুগ্ধতা আমি কখনো কাটতে দেব না। শিশির সৌহার্দ্যের বলা কথাটা বুঝতে পারল না। তার আগে সৌহার্দ্য লো ভয়েসে বলে উঠল, আমার না এতক্ষণ ঘুম আসছিল না, আমাকে একটু তোর কোলে মাথা রেখে ঘুমাতে দিবি শিশির? সৌহার্দ্যের করা আবদার শিশির ফিরিয়ে দিতে পারল না। শিশির কিছু বলতে নিবে তার আগে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল সৌহার্দ্য। শিশিরও আর কিছু বলল না যখন দেখলো ওর সৌহার্দ্য ভাই চোখের পাতা বন্ধ করে নিয়েছে। শিশিরের এখন কেমন একটা অনুভূতি হচ্ছে। না, এটা কোনো খারাপ অনুভূতি না, এটা ভালো লাগার অনুভূতি। চাঁদের আলোয় সৌহার্দ্যের ফর্সা মুখটা আরো বেশি জলজল করছে। আপনা আপনি শিশিরের হাতটা সৌহার্দ্যের চুলের ভাঁজে চলে গিয়েছে। সৌহার্দ্যের চুলগুলোতে হাত বোলাতে লাগলো শিশির। শিশির তখন থেকে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। এমন সময় সৌহার্দ্য চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, এভাবে তাকিয়ে থাকিস না, তাহলে আমার ঘুমাতে অসুবিধা হয়। সৌহার্দ্যের কথায় শিশির নিচের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। হাতটা সরিয়ে আনবে এমন সময় সৌহার্দ্য বলল, খবরদার, হাত সরাবি না শিশির, একদম চুপচাপ আমার মাথায় হাত বোলাতে থাক। বহমান সময় কারোর জন্য অপেক্ষা করে না, নিজস্ব গতিতে চলতে থাকে। সময়ের এই গতির সাথে তাল মিলিয়ে চলতে হয় মানুষকেও। দেখতে দেখতে কেটে গেছে 20টা দিন। এই 20 দিনে শিশিরের জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। আর তা হবেই বা না কেন? পড়াশোনার চাপে ব্যস্তময় দিন পার করছে শিশির। কালকে শিশিরের উচ্চতর গণিত পরীক্ষা। 5 দিন হলো শিশিরের ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হয়েছে। দুটো পরীক্ষা দিয়ে শিশির এখন ক্লান্ত। মাঝে যদি 2 দিন বন্ধ না হতো তাহলে হয়তো ওর পক্ষে এই পরীক্ষা দেওয়াটা কষ্টকর হতো। শিশির প্রতিটা পরীক্ষা ভালো করে দেওয়ার পণ করেছে, যাতে ওর সৌহার্দ্য ভাইয়ের পড়ানোর দিকে কেউ আঙুল তুলতে না পারে। কয়েকদিন ধরে সৌহার্দ্যের সাথে দেখা হচ্ছে না শিশিরের। যতটুকু সময় সৌহার্দ্য বাড়িতে থাকে ততক্ষণ পড়াশোনা চাপে রুম থেকে বের হয় না শিশির। রাতে খাওয়ার সময়ও সৌহার্দ্যর সাথে দেখা হয় না। কিছুদিন যাবৎ হসপিটালের রোগী দেখে সৌহার্দ্যের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আবার সকাল সকালও অনেক তাড়াতাড়ি হসপিটালে চলে যায় সৌহার্দ্য। তাই একই বাড়িতে থেকেও দেখা হয় না দুজনে।
শিশিরের পড়াশোনায় ক্ষতি হতে পারে ভেবে মিল্কি আর ইউভিকেও নিজের রুমে নিয়ে গেছে সৌহার্দ্য। ওদেরকে নিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য গম্ভীর গলায় বলেছিল, যদি ওদের ফিরিয়ে নিতে চাস তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখাতে হবে তোকে, অন্যথায় তোর এই বন্য প্রাণীদের আমি চিড়িয়াখানায় রেখে আসবো, তখন ভ্যা ভ্যা করে কাঁদলেও কোনো কাজ হবে না শিশির। ব্যাস, তারপর থেকে মিল্কি আর ইউভি এতটাই সৌহার্দ্য ভক্ত হয়ে গিয়েছে যে শিশির ডাকলেও ওরা শিশিরের কাছে আসে না। মাঝে মাঝে শিশির ভেবে পায় না এই সৌহার্দ্য ভাই নামক মানুষটা এত পাষাণ কেন। শিশির বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মনে মনে বলল, একে তো সৌহার্দ্য ভাই আমাকে নিজের উপরে বশীভূত করেছে, এখন আবার আমার মিল্কি আর ইউভিকেও ছাড়ো না। আচ্ছা, উনি কি আমার উপরে কালো জাদু করেছেন? হ্যাঁ, ওনার মতো পাষাণ লোক এটা করতেও পারেন। এসব ভাবতে ভাবতেই শিশিরের মনে হলো ওর এখন একবার সৌহার্দ্যকে দেখতে যেতেই হবে। কতদিন হয়ে গেল সৌহার্দ্য ভাইকে দেখে না, চোখ দুটো মরুভূমির মতো খা খা করছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সৌহার্দ্যের রুমের দিকে পা বাড়ালো শিশির, সাথে বই আর খাতাটাও নিল। সৌহার্দ্য ভাইকে তো কোনো একটা বাহানা দিতে হবে, না হলে যে ঠেলে ঠুলে শিশিরকে আবারও নিজের রুমে পাঠিয়ে দেবে সৌহার্দ্য। সৌহার্দ্য রুমের দরজার সামনে আসতেই পাচলা থেমে গেল শিশিরের। সৌহার্দ্য রুমের ভেতরে যাওয়ার সাহস জুগিয়ে উঠতে পারছে না। কতদিন পরে এখানে আসলো, কিন্তু ওকে যে যেতেই হবে, না হলে যে এই চোখের জ্বালা কিছুতেই মেটাতে পারবে না ও। দরজাটা ভেতর থেকে লক করা নেই। দরজা ঠেলে মাথাটা অল্প ভেতরে ঢুকালো শিশির। রুমের ভেতরে ভালো করে চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করলো। না, সৌহার্দ্য ভাই রুমে নেই। বই খাতা টেবিলের উপর রেখে পেছনে তাকাতেই শিশির ভয়ে হকচকিয়ে উঠল। চোখ মুখ কুচকে শিশির বলে ওঠে, ওফ সৌহার্দ্য ভাই, এভাবে কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলেই তো শরীর থেকে আত্মাটা বেরিয়ে যেত আমার। বলতে বলতেই চেয়ারে ধপ করে বসে পড়ল শিশির। সৌহার্দ্য শিশিরকে ভালো করে পর্যবেক্ষণ করছে। শিশিরের পরনে একটা লাল রঙের ফতুয়া আর লং স্কার্ট, চুলগুলো খোপা করা, এতেই শিশিরকে একদম মায়াপরি লাগছে। সৌহার্দ্য এতক্ষণ ব্যালকনিতে ছিল, শিশিরকে আসতে দেখে রুমে চলে এসেছে। সাথে সাথে মিল্কি আর ইউভিও দৌড়ে এলো শিশিরের কাছে, এসে শিশিরের গা ঘষতে শুরু করে দিয়েছে। সৌহার্দ্য কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। এরপর শিশিরের পাশের চেয়ারে বসতে বসতে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই এখন এখানে কি করছিস? যা নিজের রুমে গিয়ে পড়তে বস। শিশির অঙ্ক বইটা সৌহার্দ্যের সামনে মেলে ধরে বলে ওঠে, আমার এখনো কিছু অঙ্কের সমস্যা হচ্ছে, আপনি এগুলো আমাকে একটু বুঝিয়ে দিন। শিশিরের কথায় সৌহার্দ্যের মেজাজ বিগড়ে গেল। সৌহার্দ্য মেজাজ দেখিয়ে বলল, তুই এখনই অঙ্কগুলো পারিস না? কালকে না তোর পরীক্ষা? কালকে পরীক্ষার খাতায় কি আমার মাথা লিখে দিয়ে আসবি তুই? শিশির মনে মনে বলল, এটা তো একটা বাহানা, আমার কোনো অঙ্কেই সমস্যা হচ্ছে না। আপনি যেভাবে বাটনা বাটার মতো সবগুলি আমাকে খাইয়ে দিয়েছেন, তাতে আবার অঙ্কের সমস্যা থাকবে? আমি তো আপনাকে দেখার জন্য এখানে এসেছি। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, দেখি আপনার মাথাটা একটু নামান তো। সৌহার্দ্য ভ্রুকুচকে শিশিরের দিকে তাকিয়ে রইল। ওকে তাকিয়ে থাকতে দেখে শিশির বলে উঠল, আসলে দেখতে চাইছি আপনার মাথাটার সাইজ কতটুকু, না হলে কালকে পরীক্ষার খাতায় কিভাবে আপনার মাথা লিখব। শিশিরের কথায় সৌহার্দ্য তাতে দাঁত চেপে বলে উঠল, মেজাজ গরম করবি কি? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোর, চুপ থাকতে পারিস না? শিশির ঝটপট বলল, একদমই না। সৌহার্দ্য বাঁকা চোখে তাকাতেই শিশির বলে উঠল, ভুলে মুখ ফুসকে বেরিয়ে গেছে সৌহার্দ্য ভাই, আর বলবো না। সৌহার্দ্য শিশিরকে অঙ্কগুলো বুঝিয়ে দিতে লাগলো। শিশির অঙ্ক বুঝা বাদ দিয়ে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যকে খুঁটিয়ে খুঁটিয়ে রেখে চলেছ। এমনিতে তো সৌহার্দ্য সামনে থাকলে তার দিকে তাকাতে গেলেও জড়তা কাজ করে শিশিরের মাঝে, কিন্তু আড়ালে আবডালে সৌহার্দ্যের দিকে তাকিয়ে থাকে শিশির। এই লোকটা তো গম্ভীর রাগে বদমাজাজি হলেও কেন জানি তার প্রতি এক আকাশম মুগ্ধতা কাজ করে শিশিরে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে একটা কিছু মনে পড়ল। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে কি দিবেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য বই বন্ধ করে শিশিরের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, তুই না মাত্র বললি যে তুই কথা বলবি না? শিশির দাঁত দিয়ে জিব্বা কামড় দিয়ে বলল, ওটা তখন ভুলে বলেছে যে আমি কথা বলবো না। এখন আপনি বলেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আপনি আমাকে কি দিবেন? সৌহার্দ্য সোজাসাপটা বলে উঠল, যা চাইবি তাই। শিশির রহস্যময় হেসে বলল, ঠিক তো, যা চাইবো তাই, কিন্তু পরে কিন্তু কথার খেলাপ করতে পারবেন না। এটুকু বলেই সৌহার্দ্যের স্টাইলে বলে উঠল, মনে রাখবেন, আপনি সৌহার্দ্য মাহাত খান, কথার খেলাপ করেন না। সৌহার্দ্য বলল, আচ্ছা দিব, বলেছি তো। শিশির সৌহার্দ্যের দিকে সন্দিহান চোখে চেয়ে খাতা কলম এগিয়ে দিয়ে বলল, নিন, এখানে লিখে দিন, আপনাকে বিশ্বাস নেই, পরে কথা বদলেও ফেলতে পারেন। সৌহার্দ্যরাকে কটমট করে শিশিরের দিকে চাইতেই শিশির বোকা হেসে বলে ওঠে, আরে না না, আমি তো মজা করছিলাম, বিশ্বাস আছে তো। হে। গভীর রাতে চারদিকে নিস্তব্ধতায় ঘেরা। পুরো শহর জুড়ে নেই কোনো মানুষের আনাগোনা। অন্যদের মতো দিয়াও গভীর ঘুমে বুঁদ হয়ে আছে। রাত জেগে বই পড়াটা তার কোনো কালেই হয়ে ওঠে না, তাই তো পরীক্ষার সময় 11টার মধ্যে ঘুমিয়ে যায়ও। এবারও তার ব্যতিক্রম হলো না। পরীক্ষা দিতে যাওয়ার আগে আরেকবার সবগুলো অঙ্কে চোখ বুলিয়ে নিলেই হবে। তাই তো এখন গায়ে কাঁথা জুড়িয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে দিয়া। হঠাৎই ব্যালকনির দরজা ঠেলে ভেতরে এলো কেউ। ভেতরে এসে দিয়ার বিছানার এক পাশে বসলো সে। ড্রিম লাইটের আলোয় দিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছে। দিয়ার কানের কাছে কিছুটা ঝুঁকে কিছু একটা ফিসফিস করে বলল লোকটা। লোকটার বলা কথায় দিয়া হালকা মুচকে হাসলো, কিন্তু লোকটা দেখতে পেল না। অতঃপর বেশ কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে রইল সে। দিয়ার মাথার এক পাশে নিজের হাত ভর দিয়ে দিয়ার দিকে ঝুঁকে গিয়ে কপালে অধর ছোয়ালো লোকটা।
কপালে হালকা উষ্ণ কিছুর অনুভব হতেই দিয়া নড়ে চলে উঠল। যেই মুহূর্তে লোকটা উঠে চলে যেতে নেবে ঠিক সেই মুহূর্তে দিয়া লোকটার হাত চেপে ধরল। দিয়া উঠে গেছে বুঝতে পেরে লোকটা কিছুটা ভয় পেল, কিন্তু সেটা দিয়াকে বুঝতে দিল না। দিয়া ঘুম ছড়ানো কণ্ঠে বলে উঠল, আর কতদিন এইভাবে চোরের মতো এসে ভালোবাসি বলবেন? আমি জেগে থাকা অবস্থায় কি কখনো আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে পাবো না? দিয়া তখন জেগেই ছিল। ও এতক্ষণ ভোরের আসার অপেক্ষাতেই ছিল। ভোর যেদিন থেকে দিয়ার রুমে লুকিয়ে লুকিয়ে আসা শুরু করেছিল তার কিছুদিনের মধ্যে দিয়ার সন্দেহ হয় যে কেউ ওর রুমে আসে। এই সন্দেহের সূত্রপাত হয়েছিল সেদিন যেদিন দিয়া নিজের রুমে ছেলেদের ব্যবহৃত একটা ব্রেসলেট দেখতে পায়। এই একই ব্রেসলেট দিয়া আগেও ভোরের হাতে দেখেছিল। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ভালো করেই জানো দিয়া আমি কি চাই। দিয়া মুচকি হেসে এক প্রকার লাফিয়ে উঠে ভোরকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি ভোর, অনেক 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 বেশি ভালোবাসি আপনাকে। একটু থেমে আবারও বলল, আপনি তো আমার মুখ থেকে প্রথমে ভালোবাসি শুনতে চেয়েছিলেন। আমি ঘুমের ঘরে বিভোর থাকি, আপনি তখন আমাকে ভালোবাসি বলেন। আপনি কি কখনো আমার সজ্ঞানে আমাকে ভালোবাসি বলবেন না? ভোর দিয়াকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলল, একবার তো বললাম, তখন তো তুমি নিজের সজ্ঞানেই ছিলে। দিয়া ভোরকে ছেড়ে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে বলল, না, আপনি আমাকে আবারও ভালোবাসি বলুন, আমি আবারও শুনতে চাই। ভোর দিয়াকে কাছে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। অতঃপর দিয়ার এক হাত নিজের এক হাতের মুঠো এনে বলে উঠল, ভালোবাসি 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 দিয়া, তোমাকে ভীষণ ভালোবাসি। দিয়াকে জড়িয়ে ধরে ভোর আবারও বলে উঠল, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো দিয়া? আমি এতদিন জানতাম আমি একাই শুধু তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না। সবসময় আমাকে দেখলেই কেমন কুকড়ে যেতে তুমি, ঠিকভাবে কখনো কথাও বলতে না আমার সাথে। জানো তোমার এই ব্যবহার কতটা কষ্ট দিত আমাকে, হৃদয়ে রক্তক্ষরণে নেয় অনুভব হতো আমার। দিয়া বলল, আমি তো আপনাকে সেই ক্লাস 8 থেকেই ভালোবাসি ভোর, কখনো আপনাকে বলে উঠতে পারিনি। আপনাকে বলতে এলেই যদি বলতেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তখন তো তিলে তিলে শেষ হয়ে যেতাম আমি। আপনাকে হারানোর কষ্ট যে আমি সহ্য করতে পারতাম না, তার চেয়ে আপনাকে দূর থেকে ভালোবেসেই খুশি ছিলাম আমি। ভোর দিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এত আগে থেকে ভালোবাসো আমাকে? দিয়া আগের মতো করেই বলল, হ্যাঁ। আপনি কবে থেকে ভালোবাসেন আমাকে? ভোর বলে উঠল, তুমি যখন নবম শ্রেণীতে তখন থেকে ভালোবাসি তোমায়। পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে শিশির। কুয়াশা আর দিয়ার অন্য হলে সিট পড়েছে। ওদের তিনজনের রোল নাম্বার কাছাকাছি না হওয়ার জন্য একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পরীক্ষা দিতে হচ্ছে ওদের। প্রতিবার পরীক্ষার সময় শিশির ভয় পেয়ে যায়। পরীক্ষার কথা মনে হলেই কেমন একটা আতঙ্কের সৃষ্টি হয় ওর মাঝে। প্রতিবার তাড়াহুড়ো আর ভয়ের কারণে রেজাল্ট খারাপ হতো ওর, কিন্তু এবার আর তেমন কিছুই মনে হচ্ছে না শিশিরে। ঠান্ডা মাথায় পরীক্ষা দিচ্ছ। অবশ্য ওর ভয়ের কারণ দূর করার প্রতিটা ক্রেডিট সৌহার্দ্যকে দেয়া চলে। কালকে রাতে শিশিরকে ভালোভাবে বুঝিয়েছে সৌহার্দ্য। শিশির পরীক্ষা দিতে আসার সময় সৌহার্দ্যকে বলেছিল, ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দিবি, একদম তাড়াহুড়ো করবি না। আমি কিন্তু তোকে সবটাই বুঝিয়ে দিয়েছি। তোর পরীক্ষার ফলাফলের উপরে নির্ভর করবে তুই কতটুকু বুঝে নিয়েছিস আমার থেকে। আর মনে রাখিস শিশির, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এতটুকু বলে শিশিরের মাথায় হাত রেখে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সৌহার্দ্য। সৌহার্দ্যের এই সামান্য বলা কথা আর মাথায় হাত রাখার কারণে শিশির তখন খুশি হয়ে গিয়েছিল। প্রফুল্ল মনে কুয়াশাকে নিয়ে কলেজের জন্য রওনা হয়েছিল। দীর্ঘ 3 ঘন্টার পরীক্ষা শেষে হল থেকে বের হলো শিশির। একটু দেরি হলে হল থেকে বের হয়েছে। লিখতে লিখতে হাত ব্যথা একদম টনটন করছে। এর আগে পরীক্ষায় কখনো সব মার্কের অ্যান্সার করেনিও, সবসময় লেখাপড়া নিয়ে উদাসীন থাকতো। কিন্তু এবার সৌহার্দ্যের জন্য ওকে যে ভালো রেজাল্ট করতেই হবে। পরীক্ষার হলে বসে বারবার যখন ও ভুল করতে যাবে তখনই সৌহার্দ্যের বলা কথাগুলো মনে পড়ছিল ওর। শিশির হাঁটছে আর সৌহার্দ্যের বলা কথাগুলো মনে করে মুচকি হাসছে। মাঠে ওর জন্য অপেক্ষা করছিল কুয়াশা আর দিয়া। শিশিরকে ওদের দিকে এগিয়ে আসতে দেখে দিয়া বলে উঠল, কিরে তুই ভেবে মুচকে মুচকে হাসছিস কেন? পরীক্ষা কি তোর বেশি ভালো হয়েছে? শিশির দেওয়ার কথার উত্তর দেওয়ার আগে পাশ থেকে কুয়াশা বলে উঠল, ভাই আজকে আসার সময় শিশিরকে কি যেন বলেছিল, মাথায় হাত বুলাতেও দেখছিলাম। তারপর থেকে মহারানী ভিক্টোরিয়া মুচকে মুচকে হাসছেন। মনে হয় আমার ভাইয়ের প্রেমে পড়ে গেছেন ইনি, বলেই হেসে উঠল কুয়াশা। শিশির কুয়াশার কথায় মুখ ভেঙে বলল, আসছে ওনার ভাইয়ের প্রেমে পড়বে? তোর ভাই আমেরিকার প্রেসিডেন্ট নাকি যে তার প্রেমে পড়তে হবে? কুয়াশা ওর কথার উত্তরে বলল, দেখিস আবার যেন আমার ভাইয়ের প্রেমেই না পড়তে হয় তোকে। ওদের দুজনকে থামিয়ে দিয়ে দেয়া বলে উঠল, তোদেরকে আমার একটা গুড নিউজ দেওয়ার আছে। দেয়ার কথাতে ওরা দুজনেই সমস্বরে বলে উঠে, কি গুড নিউজ? তুই কি প্রেগনেন্ট নাকি? বলে উচ্চস্বরে হেসে উঠল ওরা দুজন। ওদের কথা শুনে দিয়া দুজনের পিঠে কিল বসিয়ে দিল। তারপর বলা শুরু করলো, এখনো তোদের ভাইয়ের বউ হতে পারলাম না, আর আগে আমাকে প্রেগনেন্ট বানিয়ে দিলি তোরা। আগে শুনতো তোদের ভোর ভাইয়া আর আমি একে অপরকে ভালোবাসি, সেটা ব্যক্ত করেছি। দিয়ার কথা শুনে ওরা দুজনেই বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল, কখন, কিভাবে, এটা কিভাবে সম্ভব? এই তুই আমাদের দুজনকে চিমটি কাটতো? ওদের দুজনের এমন রিয়াকশন দেখে দিয়ার মনে হচ্ছে ওরা দুজন পৃথিবীর অষ্টম আশ্চর্যের কোনো জিনিসের কথা শুনেছে। তারপর দিয়া কালকে রাতের সব ঘটনা ওদের দুজনকে খুলে বলল। শিশির আর কুয়াশা একে অপরের মুখ চাওয়াচাই করছে। তারপর দুজনেই হঠাৎ দিয়ার উপরে হামলে পড়ল। শিশির আর কুয়াশা আজকে ওদের প্রাণপ্রিয় বান্ধবীর জন্য অনেক খুশি। একটু পরে দিয়াকে ছেড়ে দিয়ে দুজনেই চিল্লিয়ে বলে উঠল, ইয়ে, আজকে তুই আমাদেরকে ট্রিট দিবি।
ওদের কথা শুনে চোখ বড় বড় করে চাইল দিয়া। অতঃপর অসহায় কণ্ঠে বলল, দেখিস তোদের এই ট্রিট নেওয়ার কারণে একদিন তোরা আমাকে ফতুর করে ছাড়বি, তখন আমাকে ব্রিজের কাছে রাস্তার মোড়ে থালা হাতে দাঁড়িয়ে থাকতে হবে। শিশির বলল, শুধু থালা না, কাঁধে একটা ছেঁড়া ফাটা ঝুড়িও ধরিয়ে দেবো তোর সাথে। আর দাঁড়িয়ে কেন থাকবি, বসার অনুমতি আছে তো, বলেই কুয়াশার শিশির হাসতে লাগলো। দিয়ার থেকে ট্রিট নিয়ে বাড়ি ফিরে এলো ওরা। এসেই ভোরের রুমে হানা দিল শিশির ও কুয়াশা। উদ্দেশ্য ভোরের থেকে ওরা ট্রিট নেবে। ভোরের থেকে ট্রিট চাইতেও বলে উঠলো, কিসের ট্রিট? আমি কেন ট্রিট দিতে যাবো? আমি কোনো ট্রিট দিতে পারবো না। শিশির ভোরের হাত ধরে ঝুলাতে ঝুলাতে বলল, ভাইয়া নাটক করো না তো, আমরা সব জেনে গেছি, দিয়ে আমাদের সব বলে দিয়েছে, তুমি আমাদের এখন ট্রিট দিতে নিয়ে যাবে, চলো চলো। ভোর শিশিরের হাত ছাড়িয়ে বলল, আমি কোনো ট্রিট দিতে পারবো না। ভোরের কথায় কুয়াশা বলে উঠল, ঠিক আছে, তুমি আমাদের ট্রিট না দিলে আমি এখনই মা কাকিদের বলে দেবো তুমি আমাদের বান্ধবী দিয়াকে ডিস্টার্ব করছো। ভোর কুয়াশার কথা শুনে বোকা বনে গেল। ভোর বেচারা এখন ভাবছে ছেড়ে দে মাকে দেবাছে, আর মনে মনে বলল, এরা আমার বোন নাকি শত্রু, এক একটা ঘষিটি বেগমের বংশধর, ওর নামে কি মিথ্যাটাই না বলল। ভোরের এমন ভাবনা চিন্তার মাঝে কুয়াশা হালকা চিল্লে ওর মাকে ডেকে উঠল, মা, ভোর ভাই। এতটুকুই বলতে পারলো কুয়াশা। ভোর দৌড়ে এসে কুয়াশার মুখ চেপে ধরল। চুপ যা বাবুই পাখি, তোরা আমার কাছে যা খেতে চাইবে আমি তোদের তাই খাবো, অন্তত এইভাবে আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস না। সন্ধ্যার পরে ভাইয়া আসলে আমরা একসাথে বের হব। সন্ধ্যার পরে সৌহার্দ্য বাড়ি ফিরে এলো। নিজের রুমে বসে ভাই বোনদের সাথে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। পরনে ওরা একটা নেভি ব্লু কালারের শার্ট আর হোয়াইট ডেনিম প্যান্ট। আজকে শার্টের রঙের সাথে মিলিয়ে নেভি ব্লু ফিতার এটি ঘড়ি পড়েছে। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চুল ঠিক করছিল সৌহার্দ্য। এমন সময় আয়নায় দেখা গেল দরজার সামান্য ফাঁক দিয়ে শিশিরের মাথাটা বেরিয়ে আছে। সৌহার্দ্য গলা খাকারি দিয়ে বলল, তুই এভাবে চোরের মতো আমার রুমে কুচুকি দিচ্ছিস কেন? শিশির কিছু না বলেই দরজা থেকে মাথাটা বের করে ভো দৌড় দিল। সৌহার্দ্য ওর যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। শিশির ভাবেনিও সৌহার্দ্য ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে। রুমে এসে সৌহার্দ্যের পোশাকের সাথে ম্যাচিং করে নেভি ব্লু কালারের কুর্তি আর হোয়াইট রঙের প্লাজো পরে নিল শিশির। শিশির তো সৌহার্দ্যের রুমের কাছে গিয়েছিলই সৌহার্দ্যের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে বলে। শিশির এসব ভাবতে ভাবতেই দুই হাতে পড়েছে হোয়াইট আর নেভি ব্লু কালারের কাচের চুড়ি। চুলগুলো উঁচু করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধেছে, ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক লাগিয়েছে। রেডি হয়ে আয়নায় নিজেকে একবার ভালোভাবে পরখ করে নিল শিশির। না, একদম ঠিকঠাকই লাগছে ওকে। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই কুয়াশা শিশিরকে ভালোভাবে দেখে বলে উঠল, কি রে, তুই নাকি ভাইয়ের প্রেমে পড়িসনি? তাহলে ভাইয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরলি যে? কুয়াশার কথায় শিশির থতমত খেয়ে বলল, কি, আমি তোর ভাইয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরেছি? উনি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছেন। সৌহার্দ্য ড্রয়িং রুমে ছিল। এতক্ষণে ওদের সব কথাই ও শুনতে পেয়েছে। সৌহার্দ্য গ্লাস থেকে পানি খাচ্ছিল। শিশিরের শেষের কথাটা শুনে পানি মুখে নিয়ে বিষম খেল। সৌহার্দ্য বিষম খাওয়াতে ওদের দুজনের টনক নড়ল। এবার ওরা তো ভুলেই গিয়েছিল যে ওরা বাদেও এখানে একজন উপস্থিত আছে। শিশির কুয়াশাকে উদ্দেশ্য করে শুধালো, তোর ভাইকে সব শুনে নিল নাকি? কুয়াশা ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, মনে হয় ভাইয়া সব শুনে নিয়েছে। শিশির দায়সেরা ভাবে বলে উঠল, তাতে আমার কি, আমি তো ঠিকই বলেছি, তোর ভাই আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছেন। কুয়াশা শিশিরের কথাতে চোখ ছোট ছোট করে মনে মনে বলল, চান্দু, তুমি যে আমার ভাইয়ের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছ তো আমি খুব ভালো করেই জানি। এখন আর এত খাবি খেয়ে কোনো লাভ নেই। তারপর শিশিরকে তাড়া দিয়ে বলল, হয়েছে, এখন চল, তোর ভাইয়া বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বলিয়ে কুয়াশা বাইরের দিকে হাঁটা ধরল। হয়েছে, এখন চল, ভোর ভাইয়া বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বলি কুয়াশা বাইরের দিকে হাঁটা ধরল। ওর পেছন পেছন শিশিরও গেল বাইরে। সৌহার্দ্য কিছুক্ষণ আগেই চলে গেছে বাইরে। গাড়ি চলছে আপন গতিতে। জানালা দিয়ে নিজের মুখ বাইরে বের করে রেখেছে শিশির। কপালে পড়ে থাকা চুলগুলো হাওয়ায় অনবরত দুলছে। শিশির একদম ভদ্রমের মতো চুপ করে আছে। ওর এখন সৌহার্দ্য ভাইয়ের ধমক খাওয়ার একদম ইচ্ছে নেই। পাশেই গাড়ি চালাচ্ছে সৌহার্দ্য। গাড়ির ব্যাক সিটে বসেছে ভোর, সকাল আর কুয়াশা। গাড়িতে বসে খোশ গল্পে মেতে উঠেছে ওরা। গল্পের সাথে সাথে এক দফা চুল ছেঁড়াছেড়িও হয়ে গেছে পেছনে, যার ফলে সৌহার্দ্যের ধমক দেওয়া হয়ে গেছে। কিন্তু সৌহার্দ্যের ধমককে উপেক্ষা করে ভোর, কুয়াশা আর সকাল নিজেদের বাথরুমে চালিয়ে যাচ্ছে। যখন সৌহার্দ্য ধমক দিচ্ছে শুধু তখনই পিন পিন নীরবতা বিরাজ করছে গাড়ি জুড়ে। তার একটু পরপরই আবার আগের কাজে ফিরে যাচ্ছে ওরা। সৌহার্দ্য আবার নিজেও ভোরের থেকে ট্রিট নিবে। বয়স বড় তো কি হয়েছে, ভাই হিসেবে তো ট্রিট নেওয়াই যায়। ভোর নিজের অনেক সিক্রেট এই সৌহার্দ্য, ধ্রুব আর শামীমের কাছে সবসময় শেয়ার করে এসেছে। সেই সুবাদে ডিয়ার ব্যাপারে ওরা অবগত। শিশিরকে বাইরের দিকে ঝুঁকে থাকতে দেখে সৌহার্দ্য ধমকের স্বরে বলে উঠল, মরার শখ জেগেছে তোর? মাথা ভেতরে আন শিশির, নয়তো তোকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেবো। সৌহার্দ্যের ধমকে নড়ে চড়ে উঠে শিশির জানালার পাশ থেকে খানিকটা সরে এলো। অতঃপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে মনে মনে বলল, ধমক খাবো না তাই চুপ করে রইলাম। শেষ পর্যন্ত আমাকে ধমক দিয়ে ছাড়লেন তো সৌহার্দ্য ভাই। দেখবেন একদিন আপনার বউ আপনার ধমক খেয়ে খেয়ে শুটকি মাছের মতো শুকিয়ে যাবে। এটা আমার অভিশাপ। এই শিশিরের অভিশাপ কখনো বিফলে যায় না। ওর ভাবনার মধ্যে সৌহার্দ্য গম্ভীর গলায় বলে উঠল, হয়েছে, এখন তুই আমাকে আর আমার বউকে অভিশাপ দেওয়া বন্ধ কর, নয়তো অভিশাপগুলো সব তোর গায়েই লাগবে। আর হ্যাঁ, এভাবে তাকিয়ে থাকিস না আমার দিকে, তাতে আমার ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে।
সৌহার্দ্যের এমন কথায় শিশির থতমত খেয়ে ভাবনায় পড়ে গেল। এই সৌহার্দ্য ভাই আমার মনের কথা জানলো কিভাবে, আর অভিশাপগুলো আমার গায়ে কেন লাগবে? আজব। এই সৌহার্দ্য ভাই নির্ঘাত পাগল হয়ে গেছেন, এমন অদ্ভুত কথা বলছে। শিশিরের এখন ইচ্ছে গাড়িটা কোনো রেস্টুরেন্টের দিকে না নিয়ে গিয়ে সোজা পাবনার দিকে নিয়ে যেতে, যেখানে গিয়ে সৌহার্দ্যকে পাবনার হাসপাতালে ভর্তি করাবে। কিন্তু সেই ইচ্ছা নিশ্চয়ই সৌহার্দ্য হতে দেবে না। শেষ পর্যন্ত দেখা যাবে সৌহার্দ্যের হাতের দাবাং মার্কা এক চট খেয়ে শিশিরই পাবনার ভর্তি হওয়া লাগবে। সৌহার্দ্য শিশিরের দিকে এগিয়ে গিয়ে ওর কানের কাছে ঝুঁকে আস্তে আস্তে বলতে লাগলো, এত ভেবে লাভ নেই যে আমি এগুলো কিভাবে জানলাম। ছোটবেলা থেকে তোর প্রতিটা পদক্ষেপ আমার নখদর্পণে, সেখানে এতটুকু জানবো না যে আমার মায়ের পাখি কখন কি ভাবতে পারে। কথাটুকু বলে সৌহার্দ্য একটা চোখ টিপ মারল, তারপর ভদ্র ছেলের মতো আগের জায়গায় এসে বসলো। আর এদিকে সৌহার্দ্যের সব কর্মকাণ্ড দেখে শিশির কাশতে শুরু করলো। সৌহার্দ্য যখন ওর এত কাছে চলে এসেছিল তখন শিশিরের মনে হয়েছিল বোধহয় এখনই দম আটকে মরে যাবে। মনে হচ্ছিল কোথাও যেন অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার উপক্রম। হঠাৎ ভোর সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা 5 স্টার হোটেলে নিয়ে যাবে ভাইয়া, ওখানেই আজকে আমি তোমাদের ট্রিট দিব। কিছু সময় অতিবাহিত হতেই সৌহার্দ্য একটা 5 স্টার হোটেলের সামনে গাড়ি পার্ক করলো। এটাই সেই হোটেল যেখানে তরু জব করে। ওরা সবাই গাড়ি থেকে নামতেই সৌহার্দ্য গাড়ি পার্ক করতে চলে গেল। ওরা 4 জন ভেতরে গিয়ে বসতেই তরু এগিয়ে এলো ওদের দিকে। ওর হাতে একটা মেনু কার্ড। হঠাৎ শিশিরের চোখ গেল তরুর দিকে। পাশে থাকা কুয়াশাকে কোনোই দ্বারা খোঁচে মেরে তরুর দিকে ইশারা করলো। তরু মেনু কার্ডটা টেবিলের উপরে রাখলো। ভোর মেনু কার্ডটা উঠিয়ে ওদের পছন্দের সবকিছু অর্ডার দিয়ে দিল। অর্ডার পেয়ে তরু ওখান থেকে প্রস্থান করলো। ভোর শিশির আর কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে রে চড়ুই পাখি, বাবুই পাখি, তোরা এমন খোঁজাখুচি করছিস কেন? ভোরের কথায় শিশির বলে উঠল, আরে ভাইয়া তুমি জানো না, শামীম ভাই একটা মেয়েকে পছন্দ করে, আর এই মেয়েটাই সেই মেয়ে। শিশিরের কথার মাঝখানে ফোরন কেটে কুয়াশা বলল, ওই দিন রাস্তায় বসে শামীম ভাইকে উত্তম মধ্যম দিয়েছে এই মেয়ে, বলেই দুজনে হাসতে শুরু করলো। ওদের কথা বলার ধরন দেখে ভোরও হুহা করে হেসে উঠল। ওদের হাসাহাসির মাঝে সৌহার্দ্য ওদের পাশে এসে বসলো আর জিজ্ঞেস করলো, এত হাসছিস কেন তোরা, অর্ডার দিয়ে দিয়েছিস? সৌহার্দ্যের কথাতে ভোরকে ওদের হাসির সব ঘটনা খুলে বলল। সবটা শুনে সৌহার্দ্যও হাসতে লাগলো। শুভ্র মেঘের ছড়াছড়ি সম্পূর্ণ নীল আকাশ জুড়ে। শুভ্র মেঘগুলো জানান দিচ্ছে শরৎকালের। প্রকৃতি নিজের রূপে সেজে উঠেছে এই সময়টাতে। জানালা দিয়ে বাইরে মাঠের দিকে তাকিয়ে আছে তরু। আজ অনেকদিন পরে ভার্সিটিতে এসেছে। প্রথম ক্লাসটা শেষ তার। দ্বিতীয় ক্লাসে প্রফেসর এখনো আসেনি। তরুর বান্ধবী নিশু বলেছে দ্বিতীয় ক্লাসে প্রফেসরের আসতে একটু লেট হবে, তাই তো এখনো ক্লাসে বসে আছো, নয়তো কখন চলে যেত বাড়িতে। তরুর বান্ধবী বলতে একমাত্র নিশুই আছে। শহরে আসার পরে এই একটা মাত্রই বান্ধবী হয়েছে ওর। নিশু অন্যদের মতো না, সবসময় তরুর আপত্তি বিপদে পাশে থেকেও কখনো ছেড়ে যায় না, কখনোই নিজের স্বার্থ দেখে না। অবশ্য তরু শহরে আসার পরে বন্ধু বানানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ ওর সাথে মিশতে চায়নি, ও গরিব বলে। পরে তরু আর এমন অহংকারী মানুষদের সাথে আগ বাড়িয়ে কথাও বলেনি। পাশে কারো ধাক্কাধাক্কিতে ধ্যান ভাঙল তরুর। পাশ ফিরে চাইতে নিশু তরুকে উদ্দেশ্য করে বলে উঠল, দাঁড়া সারিস বলছেন। বলে তরুকে উঠে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিজের হাত দিয়ে তরুকে টেনে তুলল নিশু। দাঁড়িয়ে সামনে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল তরু। সামনে স্যুট প্যান্ট পরিহিত শামীমকে দেখে তরুর চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। ক্লাসে থাকা মেয়েরা হট্টগোল শুরু করে দিয়েছে। কেউ কেউ বলছে, আজকেও কি হ্যান্ডসাম লাগছে স্যারকে, দেখেছিস কেউ? হাই কি লাগছে ইয়ার, আমার তো স্যারকে খেয়ে নিতে ইচ্ছে করছে। দ্বিতীয় জন বলল, যা শর্ত স্যারের দিকে একদম নজর দিবি না, স্যার শুধু আমার। তৃতীয় জন বলল, আসছে, স্যারের দিকে নজর দিবি না, তুই বললেই হলো নাকি, স্যার আমার মানে শুধুই আমার। এতটুকু শুনেই তোর মুখ বাঁকালো আর মনে মনে বলল, আয় নিয়ে যা তোদের স্যারকে, এখানে 4 হাত দূরে না রেখে কলিজার মধ্যে ঢুকিয়ে রাখ, যত সব। শামীম ক্লাসে এসে সবার সাথে কুশলাদি বিনিময় করে পড়াতে শুরু করলো। তরু একদিনে শামীমের দিকে তাকিয়ে আছে। ইংলিশের প্রতিটা জিনিস অনেক নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছে শামীম। তরু ভাবছে শামীমের প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফের কোনো মিল নেই। পার্সোনাল লাইফে শামীম যেমনই হোক, প্রফেশনাল লাইফে ওর ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। এই যে সবাইকে সুন্দর করে পড়া বুঝিয়ে দিচ্ছে, এই সামান্য বিষয়ে যে কোনো মেয়ে তার প্রতি মুগ্ধ হতে বাধ্য। কলমটা যেভাবে ধরেছে মনে হচ্ছে কলম সুন্দর করে ধরাটাও একটা আর্ট। প্রথম দিনেই শামীমের সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়েছিল তরু। কিন্তু তরু চায়নি যে শামীম ওর পেছনে পড়ে থাকুক। নিজের অনিশ্চিত জীবনের সাথে শামীমকে জড়াতে চায়নিও। তাই তো বারবার শামীমকে দুধছাই করেছ। তরু এসব ভাবনার মাঝে শামীম ওর দিকে এগিয়ে আসলো। তারপর গলা খাকারি দিয়ে তরুকে দাঁড়াতে বলল। শামীমের গলা খাকারিতে তরুর ধ্যান ভাঙল। শামীমের করা আদেশে উঠে দাঁড়াতেই শামীম তরুর দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকিয়ে থাকবে না মিস সুন্দরী, এভাবে তাকিয়ে থাকলে আমার প্রেমে পড়ে যেতে পারেন, তখন আবার আমাকে দোষ দিয়েন না। শামীমের কথাতে তরু ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। শামীম তরুর দৃষ্টিকে তোয়াক্কা না করে ওর মুখে ফু দিয়ে চলে গেল। শামীম চলে যেতেই তরু নিজের বেঞ্চে বসে রাগে ফুসতে ফুসতে বলল, শামীমের বাচ্চা, তুই জীবনে ভালো হবি না। তুই আগে রাস্তাঘাটে আমাকে জ্বালাতি, এখন কলেজে এসেও আমাকে জ্বালাস। তোকে আমি ছাড়বো না, দেখে নিস একদিন তোর ঘাড় মটকাবো আমি। তারপর নিশুর দিকে তাকিয়ে বলল, এই স্যার কবে থেকে আমাদের ক্লাস নেয়? আমি তো ওনাকে এখানে আগে দেখিনি। আমি যখন লাস্ট ক্লাস করছি তখন তো উনি ছিলেন না। নিশু ওর কথার উত্তরে বলে উঠল, স্যার প্রায় অনেকদিন হলো আমাদের ক্লাস নিচ্ছেন, তুই তো আগের ক্লাসগুলোতে আসিসনি, তাই হয়তো স্যারকে দেখিসনি।
স্বামী বোর্ডে লিখতে লিখতে মনে মনে বলল, ও আমার সুন্দরী, এত ভেবে লাভ নেই। তোমার বিষয়ে সবকিছু জেনেই আমি তোমাদের ডিপার্টমেন্টে জয়েন হয়েছি। এতদিন পিছনে পড়ে থেকে জ্বালিয়েছে তোমাকে, এখন তার থেকে ডাবল জ্বালাবো তোমাকে। দেখি আমাকে ভালো না বেশি কিভাবে থাকতে পারো তুমি। এই 27 বছরের জীবনে প্রথম আমার কাউকে ভালো লেগেছে। শুধু ভালো লাগা না, ভালোবেসে ফেলেছি তোমাকে। তো এমনি এমনি তো আর ছেড়ে দেবো না তোমাকে। পরীক্ষা দিয়ে এসে হম্বিতম্বি করে বাড়ির ভেতরে ঢুকলো শিশির। ঢোকার সময় দরজা একটা বাড়ি লাগলেও তার কোনো তোয়াক্কা করলো নাও। দৌড়ে ঢোকার কারণে জুতা দুটো দুই দিকে উবু হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল। তবুও তার দিকে ধ্যান না দিয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে গেল। শিশিরের কাণ্ড দেখে কুয়াশা হতাশার একটা শ্বাস ছাড়ল। ওর এই ছোট মনটা কখনো বড় হবে না। ওর থেকে কুয়াশা 4 মাসের বড়। আরো একজন ছিল যার অস্তিত্ব এখন আর ওদের মাঝে নেই। তাকে যে অনেক আগেই হারিয়ে ফেলেছে ওরা। তখন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল শিশির। অনেক কষ্টে সবাই মিলে ওই ট্রমার মধ্যে থেকে বের করে আনতে পেরেছিল। ওর এই অবস্থা দেখার পরে সৌহার্দ্য একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। শিশিরকে ট্রমা থেকে বের করার পরে সৌহার্দ্যকে এক প্রকার জোর করেই সবাই মিলে বিদেশে পাঠায়। শিশিরের প্রতি দিন দিন অবসেশন বেড়েই চলছিল, যার কারণে সৌহার্দ্যকে দেশের বাইরে পাঠানো জরুরি হয়ে উঠেছিল। এসব কিছু শিশির না জানলেও কুয়াশা সবটা জানে। এসব ভাবতে ভাবতে কুয়াশা নিজের রুমে পা বাড়ালো। শিশির রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো। আজকে আর চুল ভেজে নিও, পরনে একটা আকাশি রঙের টি শার্ট আর লং স্কার্ট। চুলগুলো ছোট পুতুল দেওয়া ব্যান্ড দিয়ে দুই সাইডে দুটো ছুটি করে নিল ও। আজকে দুপুরে সৌহার্দ্য ভাই ওদের সাথে রাজ করবে, এটা খুব ভালো করেই জানতো শিশির। এই কারণে বাসায় এসে তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে তৈরি হয়ে নিল। নিচে গাড়ির শব্দ পেয়েছ, তার মানে সৌহার্দ্য ভাই এসে গিয়েছে। তড়িঘড়ি করে রুমের বাইরে চলে এলো শিশির। এরপর দৌড়ে সিঁড়ির কাছটা এসে দাঁড়ালো। সৌহার্দ্য মোবাইল দেখতে দেখতে উপরে উঠছিল। শিশিরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশিরকে নজরে এলো। এক ভ্রু উঁচিয়ে শিশিরকে পা থেকে মাথা অব্দি পর্যবেক্ষণ করতে করতে মোবাইলটা পকেটে রাখলো সৌহার্দ্য। তারপর তীক্ষ্ণ এবং অসহায় কণ্ঠে শিশিরকে উদ্দেশ্য করে বলে উঠল, এভাবে দুই ছুটি করে বাচ্চাদের মতো সেজে থাকিস না। এভাবে সেজে থাকলে তোকে আমার কাছে অনেক পিচ্ছি লাগে। এমনিতেই তুই বয়সের দিক দিয়ে আমার থেকে অনেক পিচ্ছি। বড়রা এমনিতেই আমার আর তোর বয়স নিয়ে অনেক কিছু করে। আর এভাবে বাচ্চাদের মতো সেজে ঘুরবি না একদম, বলে দিলাম। বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো সৌহার্দ্য। সৌহার্দ্যের বলা কথাগুলো কিছুতেই মাথায় ঢুকলো না শিশিরের। মাথা চুলকাতে লাগলো। সৌহার্দ্য ভাই ওকে কি বললো কিছুই তো বুঝলো না। থম মেরে ওখানেই দাঁড়িয়ে থাকলো। শিশিরকে ওভাবে থাকতে দেখে সৌহার্দ্য রুমে ঢুকতে ঢুকতে পেছনে না থেকেই বলে উঠল, তোর ছোট মাথায় এসব ঢুকবে না। এসব ভাবনা বাদ দিয়ে যা বলছে সেটা যেন মাথায় থাকে। শিশির এবার উপর নিচ মাথা নাড়ল যে ওর মাথায় থাকবে সব। তো সৌহার্দ্যের পাশে বসে না, আজকে কি হলো মহারানীর, এটাই ভাবছে সৌহার্দ্য। শিশিরের দিকে বেশি ধ্যান না দিয়ে খাওয়াই মনোযোগী হলো। কিছু সময় পর খেতে খেতে শিশিরের দিকে চোখ গেল সৌহার্দ্যের। খাওয়া বাদ দিয়ে সন্ধিহান চোখে শিশিরকে দেখতে লাগলো। শিশির খাচ্ছে আর ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। একটু পরে টেবিলের উপরে ফোন রেখে শিশির বেসিং এর কাছে চলে গেল। শিশির চলে যেতে সৌহার্দ্য ওর ফোন অন করে কিছু একটা চোখে পড়তে শিশিরের দিকে কটমট দৃষ্টিতে চাইল সৌহার্দ্য, কিন্তু শিশির সেটা আর দেখতে পেল না। শিশির আসার আগে সৌহার্দ্য ফোনটা আবার আগের জায়গায় রেখে দিল। হাত ধুয়ে এসে শিশির যে ফোনটা হাতে তুলে উল্টো দিকে পা বাড়ালো, অমনি সৌহার্দ্য পেছন থেকে বাজখাই কণ্ঠে বলে উঠল, বাবু সোনা যান তাই না? দাঁড়া, তোর বাবু সোনা যান কোত্থেকে আসে সেটা আমি বের করছি। প্রেম করা হচ্ছে মেসেঞ্জারে? বলি সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রেগে মেগে শিশিরের দিকে এগিয়ে যেতে লাগলো। সৌহার্দ্যর কথা শুনে শিশির পেছনে তাকিয়েছিল, কিন্তু সৌহার্দ্য যে এইভাবে রেগে ওর দিকে আসবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নিও। পেলে হয়তো এখানে আর এক মুহূর্তও দাঁড়াতো না। শিশির এক পা করে পেছাতে পেছাতে সিঁড়ির দিকে দৌড় দিল। শিশিরকে দৌড়ে যেতে দেখে সৌহার্দ্য ওর পেছনে দৌড় দিল। শিশির দৌড়াতে দৌড়াতেই বলে উঠল, সৌহার্দ্য ভাই আগে আমার কথাটা শুনুন তো। সৌহার্দ্য আগে রি করতে করতে বলল, কি শুনবো? হ্যাঁ বলবি তো সরি সৌহার্দ্য ভাই, আর এমন হবে না। তোর সরি তুই তোর কাছে রাখ, তোর প্রেম ছোটাচ্ছি আমি, দাঁড়া তুই। শিশির বলে উঠল, আগে আমার কথাটা শুনুন, না হলে আমি দাঁড়াবই না। সৌহার্দ্য বাজখাই গলায় বলে উঠল, তোকে একবার হাতের কাছে পাই এক চোর দিয়ে প্রেম করার শখ বের করে দিব। থাম শিশির, নয়তো আমি যদি তোকে ধরতে পারি তাহলে আজকে তুই শেষ। শিশির দৌড়াতে দৌড়াতে সৌহার্দ্যকে ভেঙচি কেটে বলল, আমি দাঁড়াই আর আপনি আমাকে ভর্তা বানিয়ে বাজারে বিক্রি করুন তাই না? সেটা কিছুতেই হচ্ছে না সৌহার্দ্য ভাই। একটু থেমে আবার বলল, আপনি যেগুলো দেখেছেন সেগুলো ভুল আসলে। ব্যাস এতটুকু বলতেই সৌহার্দ্য বলে উঠল, এখন তুই আমাকে শেখাতে এসেছিস যে কোনটা ভুল আর কোনটা ঠিক? চর মেরে তোর সব দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। সারা বাড়ি দৌড়াদৌড়িতে প্রায় 30 মিনিট কেটে গেছে। শিশির এখন লুকিয়ে রয়েছে ছাদের অনামিকা ফুল গাছের ঝোপের আড়ালে। শিশির লুকিয়ে লুকিয়ে সৌহার্দ্যকে দেখছে আর মিটিমিটি হাসছে। সৌহার্দ্য ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলিয়ে শিশিরকে খুঁজে চলেছে। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দে শিশির ঘাবড়ে গেল। ফোনটা সাইলেন্ট করে পাতাগুলোর আড়াল থেকে সামনে চাইতেই সৌহার্দ্যকে আর দাঁড়ানো দেখতে পেল না। একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে পাশে ঘুরে তাকাতেই সৌহার্দ্য দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল। সৌহার্দ্য ওর সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে ফোনটা খপ করে নিজের হাতে নিয়ে নিল। ফোনটা নিয়ে নিতেই শিশিরের মুখটা ফাটা বেলুনে নেয় চুপসে গেল। সৌহার্দ্য ওর দিকে এগিয়ে আসতে আসতে রাগ মিশ্রিত গলায় বলল, ছেলেটাকে সেটা বল। শিশির চোখ মুখ কুচকে বলে উঠল, ফোন তো আপনার হাতেই আছে, আপনিই দেখে নিন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এতক্ষণ যখন বলতে চেয়েছি তখন তো শুনতে চাননি। বিরক্তিতে চ-সূচক শব্দ করলো সৌহার্দ্য। মেসেঞ্জার আইডি থেকে প্রথম মেসেজটা লক্ষ্য করলো সৌহার্দ্য। মেসেজ দেওয়া ব্যক্তিটি লিখেছে, জান তুমি এখন কি করো? কালকে কলেজে তাড়াতাড়ি আসবা শোনা।
যার উত্তরে শিশির লিখেছে, আচ্ছা বাবু, কালকে তাড়াতাড়ি আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করো কেমন। তুমি কি করো বাবু? এতটুকু পরেই দাঁতে দাঁত চেপে রইল সৌহার্দ্য। তারপর উপরে থাকা নামটা ভালো করে লক্ষ্য করলো। নামটা দেখে সৌহার্দ্যের ভ্রুজোড়া আপনা আপনি শিথিল হয়ে এলো। প্রথমবারই এই নামটা একদম খেয়াল করেনি সৌহার্দ্য, শুধু মেসেজগুলো দেখেই মেজাজ বিগড়ে গিয়েছিল। শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, ফ্রেন্ডের সাথে এইভাবে কথা বলিস তুই? তুই দিয়ার সাথে কথা বলছিলি, সেটা আগে কেন বলিসনি আমাকে, বেয়াদব? বলে ফোনটা শিশিরের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল সৌহার্দ্য। শিশির পলক ঝাপটাতে ঝাপটাতে সৌহার্দ্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সৌহার্দ্য যেতেই শিশির চিল্লিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বান্ধবীর সাথে এইভাবেই কথা বলি, তাতে আপনার কি? হ্যাঁ, আমি মোটেও বেয়াদব না, আপনি বেয়াদব। শুধু বেয়াদব না, সাথে রাম বজ্জাত আপনি, আপনার 14 গোষ্ঠী বজ্জাত। এতটুকু বলেই কিছু মনে পড়তে আবার বলল, ভুল হয়েছে, আপনার 14 গোষ্ঠীর মধ্যে তো আমিও পড়ি, আমি মোটেও বজ্জাত নই। শিশিরের এই কথাগুলো দেয়ালে লেগে প্রতিধ্বনি তুলতে লাগলো। সৌহার্দ্য পর্যন্ত আর পৌঁছাল না। সৌহার্দ্য শুনতে পেলে হয়তো শিশিরের আজকে আর রক্ষে থাকতো না। গোধূলি লগ্নে সূর্যের আলোর আভাটা অন্যরকম সৌন্দর্যে সেজে আছে। কৃষ্ণচূড়ার রাঙা রঙে যেন লাল হয়ে আছে সূর্যটা। পাখিদের কলকাকুলিতে মুখরিত হয়ে আছে চারপাশ। রুমে থাকা ডিভানে বসে মিল্কি আর ইউভিকে চকলেট খাওয়াচ্ছে সৌহার্দ্য। সামনে বিছানার উপরে হাঁটু ভাঁজ করে অসহায় ভঙ্গিতে বসে আছে দুজন গণ্যমান্য ব্যক্তি। সৌহার্দ্য মিল্কি আর ইউভিকে চকলেট খাওয়াচ্ছে আর চোখে বারবার পর্যবেক্ষণ করে চলেছে এই দুজনকে। এই দুজন আর কেউ নয়, ধ্রুব আর শামীম। ওদের দেখে মনে হচ্ছে যেন ওরা কিছু চুরি করেছে আর তার জন্য সৌহার্দ্য ওদের ধরে এনেছে। এক্ষুনি পালিয়ে যেতে ধরলে সৌহার্দ্য ওদের এনকাউন্টার করে দেবে, যার ভয়ে অসহায় মুখ করে রেখেছে দুজনে। ধ্রুব কিছুক্ষণ পরে আয়েশি ভঙ্গিতে বলে উঠল, যা শালা, আমি কেন শোক পালন করছি? শোক পালন তো করবে শামীম। সৌহার্দ্য ভাবলেশীন ভাবে বলে উঠল, আমি শুধু একজনের কথা বলি নে, তোদের দুজনকেই বলেছি। সৌহার্দ্যের কথায় ধ্রুবর মুখটা শুকনো পাপড়ের মতো হয়ে গেল। শামীম হতাশার কণ্ঠে বলল, তুই কি সত্যি সত্যি তরুদের বাসায় আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাবি না? সৌহার্দ্য বাঁকা হেসে বলল, আরে ইয়ার, যাবো না তা তো বলিনি, বলেছে আমার কথা শুনলে তবে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। শামীম তেতে উঠে বলল, মানে কি? হ্যাঁ, তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমরাও বিয়ে করতে পারবো না নাকি? সৌহার্দ্য বলে উঠল, না পারবি না, আমার বিয়ে না করা অব্দি তোরাও বিয়ে করতে পারবি না। তাহলে আমি তরুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, না হলে না। সৌহার্দ্যের কথা শুনে শামীম বলল, তুই না জীবনেও ভালো হবি না শালা। ওদের দুজনের কথাতে ধ্রুব বিড়বিড় করে বলে উঠল, হয়েছে, এখন এদের জ্বালায় হয়তো আমাকে সিঙ্গেলই মরতে হবে। এই শামীমের কথা রাখতে গিয়ে এখন আমার অবস্থায় টাইট হয়ে গেল। ধ্রুব আর কিছু বলবে তার আগে শামীম ওর পিঠে একটা কিল মেরে দিল। ব্যথায় ধ্রুব ও মাগো বলে কোকিয়ে উঠল। শামীম বলে উঠল, ভাইয়ের জন্য এতটুকু করতে পারবি না তুই? এই তুই আমার ভাই ধ্রুব, তোর জন্য দেখছি আর কোথাও নিজের এই চাঁদ বদন মুখখান আমি দেখাতে পারবো না। ছি 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 ধ্রুব। ধ্রুব বাজখাই গলায় বলে উঠল, সবসময় কি মেরে মেরে বোঝানো লাগে নাকি? আমি কি এমনিতে বুঝতে পারি না আমার পিঠটা কি তোর তবলা বা ঢোল মনে হয় যে যখন তখন বাজিয়ে যাস? তুই হলি গিয়ে ঘরশট্টু বিভীষণ। তোকে বলেছিলাম যে তোকে ছাড়া একা একা আমি বিয়ে করবো না। শালা, এই কথাটা তোর মনে রাখতেই হলো। তোর জন্য এখন আমিই ফেসে গেছি। শামীম ধ্রুবর হাতে হাত রেখে বলল, ধ্রুব, তুই না আমার সোনা ভাই, আজ তুই আমাকে এরকম ভাবে বলতে পারলি? তুই এখন আর আগের মতো আমাকে ভালোবাসিস না। বলে শামীম ধ্রুবর কাছ থেকে কিছুটা দূরে সরে বসলো। ধ্রুব এখন নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কিছু হলেই তার ভাইটা এই জাতীয় ইমোশনাল ডায়লগ ব্যবহার করে। সৌহার্দ্য তো এক হিটলার, তার উপরে জুটেছে একটা ভাই যে সারাক্ষণ ইমোশনাল ব্ল্যাকমেল করে জ্বালিয়ে মারে তাকে। দেখা যাবে কিছুদিন পরে শামীমের জ্বালা সইতে সইতেই ধ্রুব শহীদ হয়ে যাবে। গভীর রাত, নিস্তব্ধতায় ঘেরা শহরের পাশে থাকা একটি গ্রাম। আকাশে অল্প বিস্তর মেঘের আনাগোনা চলছে, যার ফাঁক দিয়ে চাঁদের আলো বারবার উকি দিচ্ছে ধরণীর বুকে। ঝিঝি পোকার শিয়ালের ডাক ভেসে বেড়াচ্ছে গ্রামের অলিতে গলিতে। নিস্তব্ধতায় ঘেরা এই গ্রামের মাঝে কিছু লোক নিজেদেরকে অনৈতিক কর্মকাণ্ডের চাদরে জড়িয়ে নিতে চাইছে, যার খেসারত দিতে হতে পারে এখানকার সাধারণ মানুষকে, যারা এই অসৎ উদ্দেশ্য পরায়ণ লোকগুলোকে চেনে অবধি না। গ্রামের নদীর ধারে কতগুলো বড় বড় বোট রাখা। এখান থেকে গ্রামের কিছু মেয়েদের পাচার করা হবে। শক্ত করে বাঁধা কাপড় মধ্য থেকে মেয়েগুলোর গোঙানি আর কান্নার আওয়াজ ভেসে আসছে। কাল সকালে বা তারপরে হয়তো এই গ্রামের প্রতিটা ঘর থেকে এদের স্বজনদের আহাজারির শব্দ শোনা যাবে। কান্নার রোল পড়ে যাবে পুরো গ্রামময়। নদীর ধারের পুরো এরিয়া জুড়ে আড়াইচের দলের লোক, কিছু লোক পাহারায় আছে, যাতে কোনো কাল বিলম্ব ছাড়াই এরা মেয়েগুলোকে সহজে পাচার করতে পারে। এতদিন তো এই মানুষরূপী পশুরা এদেরকে এই গ্রামেরই কোনো একটা গুপ্ত স্থানে আটকে রেখেছিল, কিন্তু আজকের পরে তো মেয়েগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া দায় হয়ে পড়বে। হঠাৎ তীব্র গুলির শব্দ শোনা গেল আশেপাশের জঙ্গল থেকে। সাথে সাথে আড়াইচের দলের লোকের মধ্যে অস্থিরতা দেখা গেল। এত লোকের মধ্যে মেইন যে লিডার, সে হাতের ইশারা দিয়ে বলে উঠল, এই তোদের মধ্যে থেকে 10 জন ওই দিকটায় জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ ওখানে কে গুলি ছুড়েছে। লিডার ব্যক্তির কথাতে 10 জন লোক জঙ্গলের দিকে চলে গেল। ওরা চলে যেতে আরেকজন লোক বলে উঠল, স্যার, যে গুলি করেছে সে হয়তো আগে থেকে আমাদের প্ল্যান সম্পর্কে জানতো, আর আমার মনে হয় তারা ডেভিল গ্যাং এর লোক। লোকটির কথাতে কিছু বলতে যাবে তার আগে জঙ্গলের মধ্যে থেকে তীব্র গোলাগুলির শব্দ আসতে লাগলো। জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো কালো মাস্কধারী 3 জন যুবক। 3 জনের মধ্যে একজনের পরনে কালো হুডি, দেখেই বোঝা যাচ্ছে যে এই ডেভিল গ্যাং এর লিডার। 3 জনের হাতেই কালো চকচকে রিভলভার।
তাদের সাথে রয়েছে ডেভিল গ্যাং এর প্রায় 15 থেকে 20 জন লোক। এদের মধ্যে বেশিরভাগ মানুষকে দেখেই মনে হচ্ছে যে এরা বিদেশি। নদীর কিনারায় এগিয়ে আসতে আসতে আরএইচ এর গ্যাং এর লোকেরা গুলি ছুটতে লাগলো। ওদের এই গুলি খুবই নিখুঁতভাবে প্রতিহত করতে লাগলো ডেভিল গ্যাং এর লোকজন। তারা নিজেদের বসের গায়ে একটা গুলির আঁচড়ও লাগতে দিল না। কিছুক্ষণের মধ্যে আরএইচ এর গ্যাং এর সবগুলো লোককে পুরোপুরি ঘেরাও করে নিল ডেভিল গ্যাং এর লোকেরা। কেউ কিছু বুঝে ওঠার আগে কালো হুডি পরা ব্যক্তিটি এসে এখানে উপস্থিত লিডারের মাথায় বন্দুক তাক করলো। কালো হুডি পরা ব্যক্তিটি বন্দুক ধরতে বাকি দুজন যুবকের মধ্য থেকে একজন বলে উঠল, আরে সৌহার্দ্য মারার আগে একে একবার তো নিজের জমকে দেখে যেতে দে, নয়তো মরেও বেচারা শান্তি পাবে না। পাশে থাকা দ্বিতীয় যুবকটি প্রথম যুবকের মাথায় গাট্টা মেরে বলল, আরে ধ্রুবের বাচ্চা, সৌহার্দ্যকে শান্তি দেওয়ার জন্য মারছে নাকি আজাব দেওয়ার জন্য মারছে জানিস না? শামীমের হাতের গাট্টা খেয়ে ধ্রুব তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তো সেটা মুখ দিয়ে বললেই হতো, বারবার হাতে উঠাচ্ছিস কেন? শামীম মির্জার বড়াই করে দাঁত কেলিয়ে বলল, আসলে আমার হাতটা একটু বেশি চলে তো তাই। থাক ভাই, তুই আর রাগ করিস না। ওদের দুই ভাইয়ের নাটকীয় কথাবার্তা শুনে সৌহার্দ্যের চোয়াল শক্ত হয়ে গেল। সৌহার্দ্য হুডির টুপিটা খুলে শামীম আর ধ্রুবর দিকে কটমট দৃষ্টিতে তাকাতেই ওরা দুজন চুপ হয়ে গেল। সৌহার্দ্য বন্দুক তাক করা লোকটার দিকে তাকিয়ে বলল, যদি শান্তিতে মরতে চাস তো বল যে বাকি মেয়েগুলো কোথায়, আর যদি না বলিস তাহলে তোকে মেরে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। সৌহার্দ্যের বলা কথায় লোকটি ভয় পেয়ে গেল, কিন্তু কিছু বলল না। সৌহার্দ্য মাস্কের ভেতর থেকে বাঁকা এসে লোকটির মাথা থেকে বন্দুকটা নামিয়ে পায়ে শুট করল। গুলি লাগার সাথে সাথে লোকটি ব্যথায় আর্তনাদ করে পা ধরে লুটিয়ে পড়ল মাটিতে। সৌহার্দ্য লোকটির সামনে বসে পড়ে আবার বন্দুকটা তার মাথায় তাক করে বলল, এবার বল। সৌহার্দ্যের কথাতে লোকটি ভয়ে ভয়ে বলে উঠল, বাকি মেয়েগুলোকে দুদিন আগেই পাচার করে দিয়েছে, কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমি শুধু আজকের দায়িত্বে ছিলাম। লোকটার কথা শেষ হতেই সৌহার্দ্য লোকটার হাতে একটা গুলি করল। তারপর শামীম আর ধ্রুবকে বলল, এর ভালো খাতির যত্ন করবি, একে এত সহজে মারবি না, যত ইচ্ছে টর্চার করে তারপর মারবি। ওর জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে। দেখতে দেখতে শিশিরের পরীক্ষা শেষ হয়ে গেল। এখন শিশিরের নিজেকে মুক্ত স্বাধীন পাখির মতো লাগছে। এই খুশি সে কোথায় রাখবে? খুশিতে শিশির বাকবাকুম করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর একটু পরপর সৌহার্দ্যকে বিরক্ত করছে। ওর পেছন পেছন সকাল মিল্কি আর ইউভিও ছোটাছুটি করছে। সৌহার্দ্য আজকে বাড়িতেই আছে। তাকে এত বিরক্ত করার পরও আজকে ওদের কিছুই বলছে না সৌহার্দ্য। ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার পড়ছে সৌহার্দ্য। পাশে কুয়াশা ফোন নিয়ে বসে আছে। নিউজ পেপার পড়ার সাথে বারবার আর চোখে শিশিরের কর্মকাণ্ড দেখে চলেছে সৌহার্দ্য। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শিশির দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বাইরের ব্যক্তিকে দেখে দূরে সোফায় বসে থাকা সৌহার্দ্য চোখ মুখ কুচকে ফেলল। অতঃপর চিরাচরিত বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, অবশেষে আপনার দেখা পেলাম, আপনার জন্য আমার আর কষ্ট করতে হলো না, আপনি নিজে এসেই আমার কাছে ধরা দিলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শিশির দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। বাইরের ব্যক্তিকে দেখে দূরে বসে থাকা সৌহার্দ্য চোখ মুখ কুচকে ফেলল। অতঃপর চিরাচরিত বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, অবশেষে আপনার দেখা পেলাম, আপনার জন্য আমার আর কষ্ট করতে হলো না, আপনি নিজে এসে আমার কাছে ধরা দিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে শিশির মুচকে এসে তাকে জড়িয়ে ধরল। তিনি নিজেও লোক দেখানো ভাবে জড়িয়ে নিয়ে বলে উঠল, কিরে মা, কেমন আছিস? নিজের ফুপিকে তো একদম ভুলেই গিয়েছিস। শিশির আগের ন্যায় জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ফুপি? একদমই ভুলিনি, বরং তুমিই ভুলে গেছো আমাদের। চলো চলো ভেতরে চলো, বলে শিশির তার ফুপি দিলারা শেখের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে যেতে লাগলো। দিলারা শেখকে দেখে সবাই নিজের ব্যতিব্যস্ততা রেখে ড্রয়িং রুমে চলে এলো। মোহনা বেগম দিলারা শেখকে দেখে আমাদের সহিত বললেন, আরে আপা, কত বছর পরে এই বাড়িতে এলে, আমাদেরকে তো তুমি একদম ভুলেই গেছো। দিলারা বেগম সোফায় বসতে বসতে বলে উঠলেন, না তা কি করে ভুলি বলো, তোমরা তো আমার আপনজন। সোনালী বেগম নাসা নিয়ে আসতে আসতে বললেন, তা আপা, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার? ছোটরা আর ভাইজান তারা কেউ আসেনি? দিলারা শেখ স্বভাবসুলভ পান চিবুতে বললেন, তোমাদের আমার সাথে নিয়ে যেতে এলাম। তোমার ভাইজান আমাকে এখানে নামিয়ে দিয়ে ওনার একজন বন্ধুর বাড়িতে গিয়েছেন বিয়ের নিমন্ত্রণ দিতে। ফুপির কথায় শিশির কৌতূহল নিয়ে বলল, বিয়ে? কার বিয়ে? আর তুমি আমাদের নিয়ে যেতে এসেছো মানে? দিলারা শেখ হেসে বলে উঠলেন, আরে তোর রিমিয়াপুর বিয়ে, আর ওর বিয়েতে তোরা যাবি না তা কি করে হয়? তাই তো তোদের নিয়ে যেতে এলাম। মোহনী বেগম খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তা কবে বিয়ের দিনক্ষণ ঠিক করলে গপা? দিলারা শেখ বললেন, আজ থেকে 7 দিন পরে। তারপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলেন, সৌহার্দ্য যে, তা বাবা কেমন আছিস? ফুপির সাথে একবারও কথা বললি না যে? সৌহার্দ্য খবরের কাগজ টেবিলের উপরে রেখে বলে উঠল, এই তো ভালো, তুমি তো সবার সাথে কথা বলছিলে তো তাই বলিনি। সৌহার্দ্য কয়েকবার লক্ষ্য করেছে ওর ফুপি সবার সাথে কথা বলছে ঠিকই, কিন্তু কথা বলার মাঝে বারবার আর চোখে শিশিরের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে সৌহার্দ্য আবার বলল, পাত্র কি করে ফুপি? আর রাদিফের কি অবস্থা? দিলারা শেখ মেয়েকে হাসি হেসে বলল, ছেলে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে, আর রাদিফ তো কানাডা থেকে এখনো ফেরেনি, কালকে ওর ফ্লাইট। সৌহার্দ্য রহস্যজনক হেসে বলল, আচ্ছা।
সিলেটে যাওয়ার কথা শুনে শিশিরের মনটা নিচে উঠেছে। কেউ কিছু বলার আগে শিশির আর কুয়াশা নিজেদের রুমের দিকে দৌড় দিল। রুমে গিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে বিছানায় মেলে দিয়েছে। কোন কোন জামাগুলো নেবে সেটা ঠিক করতে বারবার কয়েকটা জামা নিয়ে কুয়াশার রুমের দিকে ছুটছে শিশির। যেটা সিলেক্ট করতে পারছে শুধু সেটাই নিজের রুমে গিয়ে ব্যাগে পড়ছে। এদিকে কুয়াশার খুশি হওয়ার সাথে সাথে একটু খারাপ লাগাও কাজ করছে ওর মনে। বেড়াতে গেলে কতদিন ধ্রুবকে না দেখে থাকতে হবে ওর। ফোনে কথা হবে ঠিকই, কিন্তু সামনাসামনি ধ্রুবকে না দেখে কিভাবে থাকবে কুয়াশা? এসব ভেবে কুয়াশা ধ্রুবকে মেসেজ পাঠালো, আমরা ফুপির পাশে যাচ্ছি সিলেট, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ধ্রুব হয়তো ব্যস্ত ছিল এতক্ষণ, তাই তো 20 মিনিটের মাথায় মেসেজের রিপ্লাই এলো, ঠিক আছে যাও। কুয়াশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মোবাইল স্ক্রিনের দিকে। তার বিশ্বাসই হচ্ছে না ধ্রুব এই মেসেজ লিখেছে, শুধুমাত্র ঠিক আছে যাও, আর কিছুই না। কুয়াশা ভেবেছিল ধ্রুব হয়তো বলবে সিলেট যাওয়ার দরকার নেই, সবাই গেলে যাক, কিন্তু তুমি যাবে না। কিন্তু ধ্রুব সেসব কিছুই বলেনি। কুয়াশা এবার মন খারাপ করে ফোনটাই বন্ধ করে রাখলো। সৌহার্দ্য নিজের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ ওর নজর গেল শিশিরের রুমের বিছানার উপরে। বিছানার উপরে শিশিরের কাবারে প্রায় অর্ধেক জামাকাপড় বের করা, তাও সব এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা কোনো ধোপা বাড়ি। তার পাশেই শিশির গালে হাত দিয়ে শুকনো মুখে বসে আছে। সৌহার্দ্য শিশিরের রুমে ঢুকে শিশিরকে বলে উঠল, ঘরটাকে এভাবে ধোপা বাড়ি বানিয়ে রেখেছিস কেন? শিশির অসহায় ভঙ্গিতে বলে উঠল, দেখো না সৌহার্দ্য ভাই, কোন কোন ড্রেসটা নিব সেটাই ঠিক করতে পারছি না। সৌহার্দ্য ভ্রুকুচকে বলল, মেয়েদের বেশি ড্রেস থাকলে যা হয় আর কি, এখন বসে বসে ভাব কোন ড্রেসটা নিবে। সৌহার্দ্যের কথাতে শিশির আর চোখে চেয়ে ওর দিকে তাকিয়ে বলল, আপনি এমন ভাবে বলছেন যেন আপনার নেই। সৌহার্দ্য দায়সারা ভাবে জবাব দিল, নেই তা তো বলি নেই, কিন্তু আমার তোর মতো চুজ করতে এত টাইম লাগে না বুঝলি। বলেই সৌহার্দ্য নিচে রুমের দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে যেতে দেখে শিশির ওর পিছু পিছু চলল। সৌহার্দ্য পেছন ফিরে ভ্রুকুচকে শিশিরকে উদ্দেশ্য বলল, কি চাই? সৌহার্দ্যের কথাতে শিশির যেন লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নিল। এখন শিশির তো আর এতটা সাহসী নয় যে সাহস করে বলবে আপনাকে চাই। শিশিরের লজ্জা পাওয়াটা সৌহার্দ্যের চোখ এড়ায়নি, কিন্তু শিশির কেন লজ্জা পেল তা আর বুঝে এলো না। সৌহার্দ্য সন্ধিয়ান গলায় বলল, তুই আমার পেছন পেছন আসছিস কেন বলতো? শিশির আমতা আমতা করে বলে উঠল, আপনার রুমে। সৌহার্দ্য একই ভঙ্গিতে শুধালো, আমার রুমে গিয়ে তোর কি কাজ? শিশির সৌহার্দ্যকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, আরে আছে একটা কাজ, শুনুন তো আমাকে যেতে দিন। শিশির সামনের দিকে পা বাড়াতে সৌহার্দ্য পেছন থেকে খপ করে ওর ঘাড়ের সাইডের জামা শক্ত করে চেপে ধরল। শিশির অসহায় কণ্ঠে বলে উঠল, সৌহার্দ্য ভাই ছেড়ে দিন, আমার জামা ছিঁড়ে যাবে তো। সৌহার্দ্য গম্ভীর গলায় বলল, ছিঁড়লে ছিড়ুক, আগে বল আমার রুমে তোর কাজ কি? শিশির মনে মনে ফোন দিয়ে বলল, উফ, বড় মা আমাকে আপনার রুম গুছিয়ে চকচকে করে দিতে বলেছে, দেখুন একদম আমার এই দাঁতের মতো বলি নিজের চকচকে দাঁতগুলো বের করে দেখাতে লাগলো। সৌহার্দ্য বলে উঠল, আমার রুম এমনিতেই গোছানো আছে, তুই তোর দাঁত দেখানো বন্ধ কর আর নিজের রুমে যা। যাচ্ছি, আগে ছাড়ুন তো। সৌহার্দ্য ছেড়ে দিতেই শিশিরকে আর পাইকে দৌড়ে সৌহার্দ্য রুমে ঢুকে গেল। শিশিরকে রুমে যেতে দেখে চলে এলো। সৌহার্দ্য এসে দেখতে পেল শিশির কাবার থেকে সৌহার্দ্যের শার্ট প্যান্ট সব বের করছে। এসব থেকে সৌহার্দ্য বলে উঠল, এগুলো বের করছিস কেন তুই? শিশির লাজুক হেসে বলল, কারণ আমি চাই এই কয়দিন আপনি আমার পছন্দের পোশাক পরবেন। সৌহার্দ্য আগের থেকে দ্বিগুণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, না। শিশির কাবার থেকে জামা বের করতে করতেই বলল, হ্যাঁ। সৌহার্দ্য বলে ওঠে, তুই যাবি এখান থেকে? শিশির বিরক্তি নিয়ে হাতে থাকা কাপড় না দেখে ছুড়ে মারতে সৌহার্দ্য সেটা কাজ করে নিল। কাপড়টা ভালো করে লক্ষ্য করে সেটাকে ভালোভাবে পিছনে লুকিয়ে নিল। কাজ শেষ করে শিশির সৌহার্দ্যের দিকে ভ্রুকুচকে চাইল, তারপর একটু এগিয়ে গিয়ে বলল, আপনি কি লুকাচ্ছেন বলেন তো? সেটা তোর দেখা লাগবে না, যা ভাগে এখান থেকে। না না, আমি দেখবই, কই দেখি দেখি। বলি শিশির সৌহার্দ্যের হাতটা টেনে নিজের সামনে আনলো। সৌহার্দ্যের হাতের দিকে তাকাতেই শিশিরের চোখ ছানা পড়া। ও সৌহার্দ্যের দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, এটা তো আপনার ছোট কাপড় সৌহার্দ্য ভাই, আগে বললেই হতো, তাহলে আমি আর দেখতে চাইতাম না। বলে শিশির ফিক করে হেসে দিল। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠল, তুই যাবি এখান থেকে? ওর ধমক খেয়ে শিশির ছুটছুট করে বেরিয়ে যেতে লাগলো। তারপর যাওয়ার আগে দরজায় আড়াল থেকে উকি দিয়ে বলল, ছোট কাপড়ের কালারটা একদম সেই হয়েছে কিন্তু সৌহার্দ্য ভাই, এটা আমার পছন্দের কালারের মধ্যে একটা। সৌহার্দ্য কটমট চোখে শিশিরের দিকে চাইতেই শিশির ওখান থেকে কেটে পড়ল। সৌহার্দ্যের এখন মনে হচ্ছে তার মায়া পাখি এইমাত্র তার ইজ্জত নিয়ে টানাটানি করেছে, তার মান সম্মানের ছিটেফোঁটো আর বাকি রেখেনিও। সৌহার্দ্যের তো এখন নিজের কপাল নিজেরই চাপটাতে ইচ্ছে করছে। পরন্ত বিকেলের গরমে মানুষের ঘেমে নিয়ে একদম জবুথবু অবস্থা। হাইওয়েতে অন্যান্য গাড়ির পাশাপাশি খানবাড়ির সাদা কালো তিনটে গাড়ি ছুটছে। বোন বাড়িতে এসেছে শুনে শিশিরের বাবা কাকারা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলেন। খাওয়া দাওয়া শেষে সবাই বেরিয়ে পড়েছে সিলেট যাওয়ার উদ্দেশ্যে। শিশির আসার আগে দিয়াকেও নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। শিশির যাবে আর তার প্রাণের বান্ধবীকে নিয়ে যাবে না তা কি করে হয়? গাড়িতে ওঠার সময় দিয়াকে গাড়িতে বসে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল ভোর। পরে কুয়াশার কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে তার বোন দিয়াকে এক প্রকার জোর করেই ওদের সাথে নিয়ে যাচ্ছে। তখন ভোরের খুশি দেখে কে? ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে সৌহার্দ্য, পাশে শিশির বসে আছে, ব্যাক সিটে বসে আছে কুয়াশা, দিয়া, ভোর আর সকাল। সকাল একবার দিয়ার কোলে যাচ্ছে তো আবার ভোরের কোলে যাচ্ছে। পেছনের দুটো গাড়িতে আছেন বড়রা সবাই। রাত এখন 9:40। রাস্তার পাশে দোকানপাটগুলোতে টিমটিমে আলো রাখা দেখা যাচ্ছে। গাড়ি চলছে আপন গতিতে। সৌহার্দ্য গাড়ি চালাচ্ছে আর বারংবার নিজের মায়া পাখিকে দেখছে। শিশির কখনোই এক নাগারে বিরতিহীনভাবে জার্নি করতে পারে না, সবসময় ঘুমিয়ে পড়ে। আজও এর বিপরীত কিছু হয়নি। বরাবরের ন্যায় গাড়িতেই ঘুমিয়ে পড়েছ। সৌহার্দ্যকে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে ভোর টিপ্পনি কেটে বলে উঠল,
ভাইয়া, গাড়িকে এখন আমি চালাবো নাকি? তাহলে তোমার একটু সুবিধা হতো আর কি। ভোরের কথা দিয়ে কুয়াশা ফিক করে হেসে উঠল। দেয়া কিছু না বুঝে তিন ভাই বোনের দিকে তাকিয়েছে। লুকিং গ্লাস থেকে সৌহার্দ্য কটমট দৃষ্টিতে চাইতেই ভোর আবার বলে উঠল, না মানে তুমি তাহলে একটু রেস্ট নিতে পারতে। সৌহার্দ্য কড়া চোখে চেয়ে থেকেই বলল, দরকার নেই, গাড়ি থামাচ্ছি, আমাদের যেতে এখনো 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে, এখন খেয়ে নেওয়া উচিত। বলে কিছু দূর গিয়ে একটা খোলা মাঠের কাছে গাড়ি থামালো সৌহার্দ্য। গাড়ি থামাতেই সবাই একে একে গাড়ি থেকে নেমে পড়লো। সৌহার্দ্যতে দেখা দেখি বাকি গাড়িগুলো একই সারিতে পার্ক করা হলো। সবাই নেমে যেতেই সৌহার্দ্য শিশিরকে ডাকতে লাগলো, মায়া পাখি ওটা, এখন কিছু খেয়ে নে, এখন না খেলে পরে কিন্তু আর খেতে দেবো না তোকে। ডাকতে ডাকতেই শিশিরকে নিজের হাত দ্বারা ঠেলতে লাগলো সৌহার্দ্য। ঘুম ঘুম চোখে সৌহার্দ্যের দিকে তাকালো শিশির। অতঃপর ঘুমের ঘরে সৌহার্দ্যের হাতটা টেনে ওর কাঁধের উপর মাথা রেখে পুনরায় ঘুমিয়ে গেল শিশির। শিশির এই কাণ্ডে সৌহার্দ্য হতবাক হয়ে গেছে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা দ্রিম দ্রিম শব্দ তুলছে, হাত কাঁপছে সৌহার্দ্যের। শিশিরের বউ ছোঁয়ার পরে প্রথম নিজে থেকে সৌহার্দ্যের এত কাছাকাছি এলো, হোক সেটা ঘুমের ঘরেই। কাঁপতে থাকা হাতে শিশিরের মুখে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিতে চাইল সৌহার্দ্য, কিন্তু তার হলো কই। তার আগে ভোর এসে সৌহার্দ্যকে তাড়া দিয়ে বলল, ভাইয়া বড় মা ডাকছে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে, চড়ুই পাখি কিনে তাড়াতাড়ি খেতে এসো, বলে ওখান থেকে প্রস্থান করলো। সৌহার্দ্য নরম গলায় শিশিরকে ডাকলো, মায়া পাখি ওঠ। শিশির নড়ে চড়ে উঠে বসলো। অতঃপর সৌহার্দ্যের দিকে তাকিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এইমাত্র আপনি আমাকে কি বলে ডাকলেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য ওর কথার উত্তরে গম্ভীর গলায় বলল, কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে ওঠ, এটা বলেছি। বলে গাড়ির দরজা খুলে বাইরে চলে গেল সৌহার্দ্য। শিশির বিড়বিড়েই বলল, কুম্ভকর্ণ হবে আপনার বউ, আমি মোটেও কুম্ভকর্ণ নই। বলতে বলতেই বাইরের দিকে চোখ গেল শিশিরের। বাইরের দৃষ্টি দেখে শিশিরের চোখ চকচক করে উঠল। শিশির আনমনে বলল, ইয়ে, রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর দেখতে, এটা আমি আগে কখনোই দেখিনি। বলেই গাড়ির দরজা খুলে বাইরে দৌড় দিল। খুব ভালো লাগছে রাতের বেলা নদীর ধারের এই জায়গাটাকে। চারদিকে ঝিঝি পোকার শব্দের সাথে বেঁচে যাচ্ছে নদীর পানির কলকলধ্বনি। শিশির দৌড়ে একদম নদীর কিনারায় চলে এলো। চাঁদের আলোয় নদীর পানি একদম মুক্তার মতো জলজল করছে। ঘাসের উপরে বসে শিশির নদীর পানিতে হাত ডুবিয়ে দিল। ওকে নদীর কিনারায় আসতে দেখে সৌহার্দ্য এখানে চলে এলো। ঈশে নিজের পকেট থেকে মোবাইল বের করে শিশিরের পানিতে হাত ডোবানো একটা ছবি তুলে নিল। যে ছবিতে নেই কোনো কৃত্রিমতা, আছে শুধুই মুগ্ধতা ছড়ানোর ক্ষমতা। চাঁদের আলোয় শিশিরের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদ যেন নিজের রূপে শিশিরকে সাজিয়ে তুলেছে। ছবিটা তুলে নিজের ফোনের ওয়ালপেপারে সেট করে নিল সৌহার্দ্য। শিশির পাশ ফিরে চাইতেই সৌহার্দ্যকে দেখতে পেল। শিশির নিজের মোবাইল সৌহার্দ্যের দিকে বাড়িয়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ্য ভাই, আমার একটা ছবি তুলে দেন না। সৌহার্দ্য ওর হাত থেকে মোবাইলটা নিয়ে একটা ছবি তুলে দিল। মোবাইলটা ফেরত দিতে নেবে তার আগেই শিশির আবার বলে উঠল, শুধু হাতের একটা ছবি তুলে দেন, তারপর আর বলবো না। সৌহার্দ্যের জন্য বিরক্ত হল না শিশিরের এমন আবদারে, বরং শিশির যদি আরো বড় কোনো আবদার জুড়ে দিত, সেটাও সৌহার্দ্য কোনো বিরক্তি ছাড়াই পূরণ করত। ছোটবেলা থেকে তো শিশিরের সব আবদার সৌহার্দ্যের কাছে। শিশিরের বায়নায় এখন এতটাই অভ্যস্ত সৌহার্দ্য যে এখন শিশির ওর কাছে বায়না না ধরলে ওর বিরক্তি লাগে। ছবি তুলে দিয়ে মোবাইলটা শিশিরের হাতে দিয়ে সৌহার্দ্য চলে যেতে চাইছিল। যেই চলে যেতে নেবে তখনই পেছন থেকে শিশির বলে উঠল, সৌহার্দ্য ভাই আসুন, একসাথে একটা ছবি তুলি। শিশিরের কথাটা সৌহার্দ্য ফেলতে পারল না। সে তো এটাই চেয়েছিল। সৌহার্দ্য এসে শিশিরের পাশে দাঁড়াতে ও ছবি তুলতে শুরু করলো। কিছু একটা খেয়াল করতেই শিশির বলল, মুখটাকে এভাবে প্যাঁচামুখ না করে রেখে একটু হাসুন তো, সবসময় এমন গম্ভীর মুখে থাকেন কেন আপনি? ছবি তোলার সময় তো একটু হাসতে পারেন। শিশিরের কথাতে সৌহার্দ্য গম্ভীর মুখেই বলে উঠল, পারবো না, ছবি তুলতে হলে এভাবেই তোল, নয়তো তুলতে হবে না। শিশির মুখ বাঁকিয়ে সৌহার্দ্যের গাল দুটো নিজের হাত দ্বারাই দুইটিকে ঠেলে দিল। অতঃপর বলল, এইবার ঠিক আছে, এইভাবেই থাকুন। শিশিরের মন বাচ্চামো করতে দেখে সৌহার্দ্য ফোনের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। ছবি তোলা শেষে শিশির বলে উঠল, হাসলে তো আপনাকে অনেক সুন্দর লাগে সৌহার্দ্য ভাই, তবুও কেন সবসময় মুখটা এমন করে রাখেন? সৌহার্দ্যের দায়সারা জবাব, জানি না। শিশির ছবির দিকে তাকিয়ে আনমনা হয়ে বলল, আপনি যখন মন খুলে হাসেন না সৌহার্দ্য ভাই, তখন আপনার ওই হাসিটা দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ওই খরগোশের মতো ছোট ছোট দাঁতগুলোর জন্য তো হাসিটা আরো বেশি সুন্দর লাগে। সৌহার্দ্য শিশিরের কথায় অবাক হয়ে বলে উঠল, কি? সৌহার্দ্যের কথায় ধ্যান ভাঙল। কথা ঘোরাতে শিশির খুশি হয়ে বলে উঠল, হাতের যে ছবিটা তুলে দিয়েছেন এটা বেশি ভালো হয়েছে, এটা আমি আমার প্রোফাইলে দেব। সৌহার্দ্যের যেন মাথায় এবার রাগ চড়ে গেল। সৌহার্দ্য রাগ মিশ্রিত কণ্ঠে বলল, না, কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। শিশির চোখ ছোট ছোট করে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলে উঠল, কেন যাবে না? আপনি নিজেই ছবি আপলোড করেন তখন। সৌহার্দ্যের কাটকাট উত্তর, আমি দিব, কিন্তু তুই পারবি না। শিশির জিদ্দি গলায় বলল, আমিও দেব। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠল, না মানে না, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস তুই, বড়দের কথায় অমান্য করিস। তোকে শুধু আমি দেখবো, অন্য কেউ না, আই রিপিট, কেউ না। বলে ওখান থেকে গটগট পায়ে প্রস্থান করলো সৌহার্দ্য। সৌহার্দ্য চলে যেতে ওর যাওয়ার দিকে পলক ঝাপটাতে ঝাপটাতে চেয়ে থাকলো শিশির। সৌহার্দ্যের বলা কথাগুলো যেন ওর মস্তিষ্ক ধারণ করতে পারেনি। এমনিতে অনেক ঘুরানো পেঁচানো কথাও মাঝে মাঝে ধরে ফেলতে পারে ও, কিন্তু কেন জানি সৌহার্দ্য স্বাভাবিকভাবে কথা বললেও মাঝে মাঝে শিশিরে সেটা বুঝতে অনেক বেগ পেতে হয়। এই যেমনটা এখন হচ্ছে। সিলেট যে 4টি জেলা নিয়ে গঠিত, সেই জেলাগুলোর মধ্যে রয়েছে অপূর্ব সৌন্দর্যের সমারোহ। সিলেট বেশিরভাগই বিখ্যাত জাফলং, মাধবকুণ্ড জলপ্রপাতের জন্য।
মৌলভীবাজার শহরটি চা বাগান ও বনগুলোর জন্য বেশি পরিচিত। হবিগঞ্জ বিখ্যাত চায়ের জন্য, সুনামগঞ্জ বিখ্যাত লোকসঙ্গীত, দেশবন্ধুর মিষ্টি এবং পাথর শিল্পের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান রয়েছে সিলেটে। দিলারা শেখের শ্বশুরবাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। জৈনক মোগল সিপাহী সুনামুদ্দিন নামে সুনামগঞ্জের নামকরণ করা হয়। এখানকার দৃষ্টিনন্দন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় পর্বত প্রতিনিয়তই মানুষকে আকর্ষিত করে। দিলারা শেখের স্বামীর নাম মোজাহিদ শেখ। মোজাহিদরা দুই ভাই। বড় ভাইয়ের নাম মোর্শেদুল শেখ। শিশিরদের মতোই তারা সবাই যৌথভাবে থাকে। বেশ সুনামধন্য পরিবার তাদের। দিলারা শেখের শ্বশুর প্রায় কিছু বছর হয়েছে মারা গিয়েছেন। সুনামগঞ্জের সবচেয়ে নামকরা রেস্টুরেন্টটা মোজাহিদ শেখের। আর চট্টগ্রাম শহরে তাদের আলাদা বিজনেস আছে। গাড়ি এসে পৌঁছেছে নীলাটি লেকের সামনে। জানালার কাছ নামে শিশির বাইরের দৃশ্য দেখতে মুশকুল। শীতল হওয়া চোখে মুখে ছেয়ে যাচ্ছে। নির্জনতায় ঘেরা চারপাশটা। নীলাটি লেকটাকে ঘিরে কিছুটা দূরেই রয়েছে সবুজে ঘেরা গাছপালা। নীলাটি লেক নামে খ্যাত স্থানটি চুনাপাথরে পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাটি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। লেকের চমৎকার নীলপানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাটি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। এই জায়গাটা দেখলে শিশিরের বারংবার চোখ জুড়িয়ে যায়। সিলেটে তেমন আশা হয়নি ওর। আসলেও নীলাটি লেকের কাছে কখনো যায়নি ও। কিন্তু এইবার যেহেতু সিলেটে এসেছে, নীলাটি লেকের কাছে না গিয়ে ও বাড়িতে যাবে না, কিছুতেই না। শিশির সৌহার্দের দিকে তাকিয়ে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ ভাই, এবার কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাকে এই নীলাটি লেকের কাছে নিয়ে আসবেনি। এখানটা ঘুরে দেখার অনেক ইচ্ছা আমার। সৌহার্দ আস্তে করে উত্তর দিল, ঠিক আছে। দিয়ার কোলে বসে বেঘুরে ঘুমাচ্ছে সকাল। ভোর দিয়ার কোল থেকে সকালকে নিজের কোলে নিতে নিতে বলল, এখনো তো অনেক রাত, না হলে এখনই এখানে নামতাম। চড়ুই পাখি, সময় হলে ভাই আমাদের নিজে এখানে নিয়ে আসবে। ভোরের কথায় মুচকি হাসল শিশির। তার সৌহার্দ ভাই কখনো তার আবদার ফেলতে পারে না। দীর্ঘ 8 ঘন্টা শেষে গাড়ি এসে থামল শেখ বাড়ির সদর দরজায়। বাড়ির সদর দরজায় মোজাহিদ শেখের বড় ভাই আর তার স্ত্রী সন্তানেরা দাঁড়িয়ে। দিলারা শেখের শাশুড়ি রাত বেশি হয় ঘুমিয়ে গিয়েছেন। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা শিশিরদের আসার অপেক্ষাতেই ছিলেন। মোজাহিদ শেখ এখনো বাড়িতে ফেরেননি। আমজাদ খান মোর্শেদ সাহেবের কাছে এসে তাকে জড়িয়ে নিয়ে বললেন, কেমন আছেন ভাইজান? মোর্শেদুল শেখ সহাসে হেসে বললেন, এই তো আলহামদুলিল্লাহ, বাকি কথা পরে হবে, আগে ভেতরে চলো। শিশির কুয়াশা ওদের দেখে মোর্শেদুল শেখের স্ত্রী রওশনারা বেগম ওদের জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে দিলেন ভোর, সৌহার্দ্য আর সকালে। সৌহার্দ্যরা এসেছে শুনে নিজের রুম থেকে এক ছুটে চলে এসেছিল সিমি, দিলারা বেগমের ছোট মেয়ে সিমি। রাদিফ, রিমি আর সিমি 3 ভাই বোন। সৌহার্দ্য নিজের ব্যাগ নিয়ে রুমের দিকে, ভোর আর ওর জন্য বরাদ্দকৃত রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সিমি ওর পথ আটকে বলল, সৌহার্দ্য কেমন আছো? কতদিন পরে আমাদের বাড়িতে এলে তুমি? সৌহার্দ্য সিমির দিকে না তাকিয়ে বলে উঠল, আমি তোমার বড় সিমি, তাই নাম ধরে না ডেকে ভাইয়া বলে ডাকো। আর যদি তা না পারো তাহলে আমার সাথে কথা বলার দরকার নেই তোমার। সৌহার্দ্য শিশির আর কুয়াশাকে তুই করে বলল, অন্যদের তুমি করেই সম্বোধন করে। দূরে থাকার সুবাদে রিমি আর সিমিকে কখনো তুই করে বলা হয়ে ওঠেনি। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়। সৌহার্দ্যকে সিমির সাথে কথা বলতে দেখে শিশির ওর কাছে চলে এলো। ও দেখেছে এই সিমি নামের মেয়েটা তখন তার সৌহার্দ্য ভাইকে চোখ দ্বারা গিলে খাচ্ছিল। না, এই সিমি পেতনির কাছে তার সৌহার্দ্য ভাইকে একদমই একা ছাড়া যাবে না। কি জানি কখন আবার কালো জাদু করে দেয়। সৌহার্দ্য আর সিমির সব কথা শুনে নিয়েছে শিশির। সিমি বয়সে শিশিরের থেকে 2 বছরের বড়, অথচ এমন ভাবে নাম ধরে বলছে যেন এখানে কোনো সিনেমা চলছে। সিমি সেখানে নায়িকা আর সৌহার্দ্য নায়ক। এতটুকু ভাবনা মাথাতে আসতেই শিশির মুখ বাঁকালো। মুখ বাঁকিয়ে মনে মনে বলল, সর সিমি পেতনি, তুই আর নায়িকা, তোকে তো চোরের রোল প্লে করতে দিলে সেটা ঠিক হবে। আসছে আমার সৌহার্দ্য ভাইকে নাম ধরে ডাকতে, পেতনি একটা। সৌহার্দ্য রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভোর আগেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। বিছানার এক কোণে ঘুমিয়ে আছে ভোর। সৌহার্দ্য ব্যালকনিতে টাওয়ালটা মেলে দিয়ে রুমে আসতেই মোহনা বেগমকে রুমে ঢুকতে দেখা গেল। সৌহার্দ্য মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে মা? মোহনা বেগম বললেন, হ্যাঁ, তুই ধ্রুব আর শামীমকে আসতে বলে দিয়েছিস তো বাবা। সৌহার্দ্য জানে মা কেন ধ্রুব আর শামীমকে আসতে বলার কথা বলছে। খানবাড়ির সকলে ধ্রুব আর শামীমকে নিজেদের বাড়ির লোকই মনে করে। তাছাড়া মোহনা বেগমের বান্ধবীর ছেলে ওরা। সেখানে ধ্রুব আর শামীমকে ছাড়া মায়ের যে একটু ভালো লাগবে না তা ঠিক বুঝতে পারছে সৌহার্দ্য। সৌহার্দ্য মায়ের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ মা, বলে দিয়েছে। ধ্রুব আজকে একটু ব্যস্ত ছিল হসপিটালের কাজে, তাই আসতে পারেনি। কালকে শামীমকে নিয়ে চলে আসবে। রাতে দেরি করে ঘুমানোর ফলে সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে। এত দেরি করে ঘুমালে কি হবে? ভোরে উঠে ঘুমে ঢুলতে ঢুলতে ফজরের নামাজ আদায় করে নিয়েছিল শিশির, কুয়াশা আর দিয়া। ঘুমকাতরে মেয়ে দিয়াকে এক প্রকার টেনে তুলতে হয়েছে ওদের। নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল ওরা। স্বভাব সুলভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না পারলেও কুয়াশা আর দিয়ার আগেই ঘুম থেকে উঠেছে শিশির। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে কুয়াশা আর দিয়া। ওরা 3 জন এক রুমেই ঘুমিয়েছে। রওশনারা বেগম শিশিরকে সিমির রুমে শিফট হতে বলেছিলেন, কিন্তু শিশির এক প্রকার জেদ করে কুয়াশা আর দিয়ার কাছে এসেছে। ওই সিমি পেতনির সাথে শিশির একদম থাকবে না, একদমই না। শিশির ফ্রেশ হয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। টেবিলে বসে নাস্তা খাচ্ছে সৌহার্দ্য, ভোর আর রিমি।
শিশির চেয়ার টেনে সৌহার্দের পাশে বসতে যাবে, তার আগে সিমি দৌড়ে এসে সৌহার্দের পাশে বসে পড়ল। বসে শিশিরকে বলে উঠল, তুই রিমি আপুর পাশের চেয়ারটাতে গিয়ে বস শিশির। সিমির কথাতে শিশির কর্মর দৃষ্টিতে ওর দিকে চাইল, কিন্তু সিমি সেটা না দেখলেও সৌহার্দ্য ঠিকই দেখেছে। একটু পরে শিশিরকে নিজের ভাইয়ের পাশে বসে পড়ল। শিশির খাচ্ছে আর লক্ষ্য করছে এই সিমি সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। শিশিরের এখন ইচ্ছে করছে সিমির মাথার চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে দিতে। রাগের মাথায় শিশির একটা কাঁটা চামচ তুলে টেবিলে জোরে বসিয়ে দিল। শিশির খেয়াল করেনি যে এটা টেবিল না, ওর ভাইয়ের হাত ছিল। কাঁটা চামচের আঘাতে ভোর চেঁচিয়ে উঠল, উফ চড়ুই পাখি, এটা কি করছিস তুই? শিশিরের ধ্যান ভাঙল ভোরের চেঁচামেচিতে। পাশ ফিরে ভোরের দিকে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আমি আসলে খেয়াল করিনি, সরি। ভোর ইটস ওকে বলে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য ভোরের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ভোর ইশারায় সৌহার্দ্যকে বলে উঠল, ভাইয়া তোমার জন্য সবসময় আমি ফেসে যাই। চড়ুই পাখি এখন জেলাস ফিল করছে সিমিকে নিয়ে। সৌহার্দ্য ভ্রুচে ইশারায় শয়তানি হেসে ইশারা করল। ওর হাসিতে ভোর বুঝতে পারলো যে সৌহার্দ্য বলছে, সবে তো শুরু, তোর বোনের তো এখনো অনেক জেলাস ফিল করা বাকি। শিশির খেতে খেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলে উঠল, কখন নীলাটিলাকে ঘুরতে নিয়ে যাবেন সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য গম্ভীর গলায় বলল, বিকেলে নিয়ে যাব। ধ্রুব আর শামীম আসবে কিছুক্ষণ পরে, ওদেরকেও নিয়ে যাব আমাদের সাথে। শেখবাড়ির রং রূপ একদম পাল্টে গিয়েছে এক রাতের মধ্যেই। চারিদিকে ফুল আর মরিচপাতি দিয়ে সাজানো শুরু হয়ে গিয়েছে। বাড়ির গিন্নিরা সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। শেখবাড়ির বিশাল বাগানে প্যান্ডেল সাজানো হয়েছে। দুদিন পরে রিমির গায়ে হলুদ। ধ্রুব আর শামীমের সিলেটে পৌঁছাতে প্রায় 11টা বেজে গিয়েছে। গাড়ি থেকে নেমে উঠোনে সৌহার্দ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম ব্যাগপত্র রেখেই দৌড় দিল। গিয়ে সৌহার্দ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, আই মিস ইউ মেরে সৌহার্দ্য জান্স, তুমি আমাকে ছাড়া একা কিভাবে চলে এলে বলো? তোমার কি একটু আমার কথা মনে পড়েনি? সৌহার্দ্য শামীমের মাথায় একটা চাটি মেরে বলল, নাটক বন্ধ কর, তোর এমন ব্যবহার দেখলে যে কেউ তোকে গিয়ে ভাববে। ধ্রুব ব্যাগ দুটো কাঁধে নিয়ে হেলতে দুলতে ওদের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর একটা ব্যাগ শামীমের দিকে এগিয়ে দিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আমারও এমনটা মনে হয় বুঝলি। ওই দিন ওকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু শালা আমাকে দৌড়ানি দিয়েছে। ধ্রুবর কথায় শামীম ওর পেটে একটা খোঁচা মারল। সৌহার্দ্য বলে উঠল, উপরে গিয়ে বাম দিকের কর্নারের রুমে যাবি, ওই রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে তোদের জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব হাঁটা ধুলো বাড়ির ভেতরে। কিছু দূর গিয়ে শামীমকে নিচের পাশে না দেখে পেছন ফিরে তাকালো। ধ্রুব আবার ফিরে এলো আগের জায়গায়। এসে শামীমের হাত ধরে টানতে টানতে ওর সাথে নিয়ে যেতে লাগলো। শামীম যেতে যেতে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, পরে দেখা হবে জান্স, এখন যাই কেমন? সৌহার্দ্য ভ্রু কুচকে শামীমের দিকে তাকিয়ে যাচ্ছে। ও ভালো করেই বুঝতে পারছে যে শামীম ওকে ইচ্ছে করেই এমন জ্বালাচ্ছে, কারণ সৌহার্দ্য যে ওর বিয়েটা আটকে রেখেছে, তাই শামীম ওর সাথে এমন করছে। সৌহার্দ্য ওদের দুই ভাইয়ের বিয়ে আটকে রাখবে বাই না কেন? ও তো ওদের দুজনের থেকে বয়সে সামান্য হলেও তো বড়। তাহলে কেন ওর আগে ওরা দুজন বিয়ে করবে? সৌহার্দ্য বিয়ে করবে কিভাবে? ওর মায়া পাখি তো এখন পর্যন্ত বিয়ের বয়সই হয়নি। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস চালো সৌহার্দ্য। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় গান বাজনা ছাড়াই শামীম এক প্রকার নেচে নেচেই ভেতরে ঢুকলো। ধ্রুবকে এভাবে লাফাতে দেখে বলে উঠল, এমন ভাবে নাচছিস দেখে মনে হচ্ছে যেন এটা সৌহার্দ্যের ফুফাতো বোনের না তোর বিয়ে হচ্ছে। শামীম নাচানাচি বাদ দিয়ে ধ্রুবর দিকে আর চোখে তাকিয়ে বলল, আরে আমি কি বলেছি একবারও যে এটা আমার বিয়ে? আমি তো আমার আর তরুর বিয়ের ফিল নিচ্ছিলাম, বুঝিস না? ধ্রুব সন্ধিহান গলায় বলে উঠল, এত নাচিস না, তরু এখনো রাজি হয়নি বুঝলি ভাই। এই তুই সত্যি করে বলতো, তুই আমারই ভাই তো নাকি? না মানে আমার ভাই হয়ে এখনো একটা মেয়েকে পটাতে পারলি না? ছি ছি ছি। শামীম বলে উঠল, আরে তরুকে তো আমি এইভাবে তুড়ি মেরেই পটিয়ে নিব, এটা নিয়ে তুই এত চিন্তা করিস না তো। বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো দুজনে। কুয়াশা রিমির রুমে শিশিরের দিকে যাচ্ছিল, হঠাৎ ধ্রুবকে দেখে অবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। ধ্রুব ফোন চালাতে ব্যস্ত থাকায় কুয়াশাকে খেয়াল করেনি। কুয়াশাকে দেখতে পেয়ে শামীম ধ্রুবকে খোঁচা দিয়ে কাশতে লাগলো। শামীমের খোঁজায় ধ্রুব বিরক্তি নিয়ে ওর দিকে চাইতে শামীম ইশারা করে কুয়াশাকে দেখিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, নে ভাই এখন সামলা তোর রানীকে, আমি তো গেলাম, দেখে তো মনে হচ্ছে আজকে তোর খবর আছে। ধ্রুব অসহায় কণ্ঠে বলল, না ভাই যাস না, দেখ তুই এখানেই থাক, না হলে রাতে আমাকে একা পেলে আজকে মেরেই ফেলবে। শামীম নাটকীয় সুরে বলে উঠল, পাগল নাকি? অসম্ভব, প্রেম করার সময় কি আমাকে সাথে রেখেছিলি নাকি যে এখন তোর আমাকে লাগে? শালা এখানেই থাক তুই, আমি গেলাম বলি শামীম দ্রুতগতিতে ওখান থেকে কেটে পড়ল। গিয়ে ওদের জন্য বরাদ্দকৃত রুমের মধ্যে ঢুকে গেল। শামীম চলে যেতেই কুয়াশা ধ্রুবর কাছে আসলো। এসে বলতে লাগলো, ওই দিন কি যেন বলেছিলেন, তুমি যাও, আমার তোমাকে দরকার নেই, আমি অন্য কাউকে খুঁজে নেবো, তাই না? ধ্রুব আমতা আমতা করে বলে উঠল, আরে না বাবু, এটা তো আমি মজা করে বলেছিলাম। কুয়াশা রাগী গলায় বলল, মজা করছিলি না তুই? দাঁড়া, তোর মজা বের করছি আমি। দেখো বাবু, তুমি এখন রেগে আছো, তাই রাগের মাথায় আমাকে তুই দোকারি করছো। তুমি এখন রুমে যাও, ততক্ষণে আমি ফ্রেশ হই, পরে আমরা ঠান্ডা মাথায় ঝগড়া করবো, ওকে? বলে পাশ কাটিয়ে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল। কুয়াশা পেছন না ফিরে কাটকাট গলায় বলল, এই দাঁড়া তুই, আমার কথা এখনো শেষ হয়নি। কুয়াশার কথায় ধ্রুব না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল। কুয়াশা ওর পেছনে দৌড়াতে দৌড়াতে তেজি কণ্ঠে বলে উঠল, কিসের বাবু? হ্যাঁ, এখন লুতুপুতু করা হচ্ছে, যখন এসব বলেছিলি তখন মনে ছিল না? ধ্রুব দৌড়ে শামীম যে রুমে গিয়েছিল ওই রুমে ঢুকে পড়লো। গিয়ে ধাম করে রুমের দরজা ভেতর থেকে আটকে ওখানেই দাঁড়িয়ে রইল। কুয়াশার সামনে এতটুকু সময় দাঁড়াতেই ধ্রুবর গাম ছুটে গিয়েছে।
ওর জানটা একদম হাতে চলে এসেছিল। পেছন ফিরে চাইতেই ধ্রুব দেখতে পেল শামীম বিছানার উপরে গড়াগড়ি দিয়ে হাসছে। শামীমকে এইভাবে হাসতে দেখে ধ্রুবর মেজাজ বিগড়ে গেল। হাতে থাকা ব্যাগ শামীমের দিকে ছুড়ে মারল ধ্রুব, কিন্তু এতেও বিশেষ লাভ হলো না। শামীম আগের চেয়েও উচ্চ শব্দে হেসে উঠল। শামীমের সাথে না পেরে ধ্রুব রাগে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা শব্দ করে আটকালো। ওয়াশরুমে থেকে ধ্রুব শুনতে পাচ্ছে শামীম এখনো দ্বিগুণ শব্দে হাসছে। দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলল। সবার খাওয়া দাওয়ার পর্বটাও চুকে গিয়েছে। অন্যদিনের তুলনায় রোদের তাপটাও আজকে অনেক কম। এখন ছোটরা সবাই মিলে নীলাটিলে ঘুরতে যাবে। সৌহার্দ্য সবাইকে 10 মিনিটের মাঝে রেডি হতে বলে দিয়েছে, নয়তো ঘুরতে নিয়ে যাবে না এটাও বলেছে। তাই শিশির এখন তড়িঘড়ি করে রেডি হওয়ার জন্য ব্যাগ থেকে ড্রেস বের করতে নেবে। তখনই ব্যাগের মধ্যে থাকা একটা হলুদ রঙের খাম চোখে পড়ল ওর। এই খামটা এখানে কিভাবে এলো সেটা কিছুতেই মাথায় আসছে না ওর। তড়িঘড়ি করে খামটা খুলতেই ভেতরে একটা হলুদ রঙের কাগজ দেখতে পেল। কাগজটার ভাঁজ খুলে কাগজের লেখাগুলো পড়তে লাগলো। মায়াবিনী আমার, মিস করেছি, কান্না করেছি, ভীষণ কষ্টের যাতনায় কাটিয়েছি এতগুলো বছর। তিলে তিলে শেষ হয়েছি, তবুও তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসিনি আমি। এতদিন দূরে থেকেই ভালোবেসেছি তোমায়। এখন যে আমার ইচ্ছেগুলো বড্ড অবাধ্য হয়েছে মায়াবিনী। এতদিন তুমি যেভাবে আমাকে পুড়িয়েছ নিজের প্রণয়ের মায়াজালে, তেমন আমিও তোমাকে পোড়াবো আমার ভালোবাসার অনলে। ইতি মায়াবিনীর অন্তরস্থলে লুকিয়ে রাখা ভালোবাসা। চিঠিটা পড়ে শিশিরের হাত দুটো তীর করে কাঁপছে। বুঝতে পারছে না এই চিঠি ওকে কে দিল। সৌহার্দ্য ভাই, আমিও যেমন মনে মনে ওনাকে অনুভব করি, উনিও কি তেমন আমাকে? না না, এটা হতে পারে না। সৌহার্দ্য ভাই তো আমাকে মায়া পাখি বলে রাখে, তাহলে এই চিঠি কি দিল? দরজার আড়াল থেকে সৌহার্দ্য চিন্তায় মগ্ন থাকা শিশিরের মুখটা দেখে মিটিমিটি হাসছে। একটু সময় পরে ওখান দিয়ে চলে যেতে যেতে মনে মনে বলে উঠল, আমি জানতাম চিঠিটা পাওয়ার পরে তুই কনফিউজড হয়ে যাবে মায়া পাখি। ইচ্ছে করে মায়া পাখির জায়গায় মায়াবিনী বলেছি। আমি চাই তুই সবসময় আমাকে নিয়ে বিভোর থাকিস। চকলেট কালারের একটা সালোয়ার কামিজ পরেছে শিশির। চুলগুলো উঁচু করে ঝুটি করে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছ। ব্যাস, এতেই ওকে দেখতে অনেক মিষ্টি লাগছে। রেডি হয়ে নিচে আসলো শিশির। দিয়া, কুয়াশা, রিমি, সিমি রেডি হয়ে নিচে নেমে এসেছে। গাড়ির ভেতরে বসে সবার জন্য অপেক্ষা করছে সৌহার্দ্য। ভোর ড্রাইভিং সিটে বসে আছে, আজকেও ড্রাইভ করবে। ধ্রুব আর স্বামী অন্য গাড়িতে করে যাবে। সৌহার্দ্য ফোন স্ক্রল করছিল। হঠাৎ বাড়ির সদর দরজায় চোখ আটকে গেল ওর। শিশিরকে দেখে সবসময়ের গম্ভীর মুখটা পরিবর্তন হয়ে চোখে মুখে নেমে এলো মুগ্ধতা, যে মুগ্ধতা শুধুই তার মায়া পাখির জন্য। সৌহার্দ্য যেন ওখানেই থমকে গিয়েছে। সৌহার্দ্যকে নিজের বোনের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দুষ্ট হাসল ভোর। অতঃপর গলা খাকারি দিয়ে বলে উঠল, এভাবে কি দেখছো ভাইয়া, ও তো তোমারও বোন হয়। ভোরের কথাতে সৌহার্দ্য ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, থাপ্পড় খেতে না চাইলে বোন বোন বলাটা বন্ধ কর। কিসের বোন? ওকে আমার মায়ের পেটের বোন নাকি? সৌহার্দ্যের ধমক খেয়ে ভোর চুপ হয়ে গেল। প্রকৃতিকন্যা সিলেটে রয়েছে নয়নাভিরাম সৌন্দর্য। হাওর নদী পাহাড়ে ভরপুর সিলেটে রয়েছে অপরূপ অরণ্যানীয়। সবকিছু একদম চোখ ধাঁধানো সুন্দর। পাশাপাশি এমন অনেক জায়গা আছে যেগুলো হৃদয় হরণকারী। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, হাকালুকি হাওর, ভোলাগঞ্জ, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা, লেক সব মিলিয়ে নানা বৈচিত্র্যের সম্ভার এইখানে। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাটি লেক দেখে অনেক পর্যটক বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। এটি মিনি সুইজারল্যান্ড নামেও খ্যাত। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে নীলাভ রঙের জল খেলা করছে। তার অন্য পাশে ভারতের মেঘালয় পাহাড় দাঁড়িয়ে আছে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর। এই জন্য শিল্পীর হাতে আঁকা এক অসাধারণ ছবি। ঘন সবুজের মাঝে নীল রঙের এই লেকটি মানুষকে আরো আকর্ষিত করে। এর পানি এতটাই নীল যেন দেখলে মনে হয় এটি আকাশের সাথে মিশে আছে। শিশির চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। কুয়াশা, সকাল, রিমি ওরা ছবি তোলায় ব্যস্ত। কুয়াশাকে ছবি তুলে দিচ্ছে ধ্রুব। ওদের ঝগড়া মিটে গিয়েছে। এদিকে ওদের ছবি তোলা দেখে ঘাসের উপরে বসে ঘাস ছিঁড়তে ছিঁড়তে স্বামী হতাশার কণ্ঠে বলে উঠল, আজকে আমার সুন্দরী আমার পাশে থাকলে আমাকেও ছবি তুলে দিত। সুন্দরী এখানে নেই বলে কেউ আমাকে একটা ছবিও তুলে দিচ্ছে না। স্বামীর কথা শুনে ধ্রুব ছবি তুলতে তুলতে ওর দিকে তাকিয়ে বলল, তুই ওখানে বসে বসে ঘাস ছিঁড়ছে, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। ধ্রুবর কথায় স্বামীর বুকে হাত দিয়ে বলে উঠল, সুন্দরী, আহ। ওদের দুজনের কথা শুনে বাকিরা উচ্চস্বরে হাসতে লাগলো। প্রেয়সীর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ভোর। দিয়া ভালো করে ছবি তুলতে পারছিল না বলে ভোর ওকে ছবি তুলে দিচ্ছে। ও আগে কখনো দিয়াকে হাসতে দেখেনি। সবসময় ওর সামনে আসলে গুটিয়ে থাকতো মেয়েটা। ভোর কিভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে দিয়া লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। সৌহার্দ্য গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে স্ক্রল করছে। পাশেই সিমি দাঁড়িয়ে বারবার সৌহার্দ্যকে বিরক্ত করছে। সিমি কিছুক্ষণ পরে সৌহার্দ্যকে বলে উঠল, উফ, এরা কি বিরক্তিকর। সৌহার্দ্য, এরা অনেক ন্যাকামি করে, তাই না? তুমি এদেরকে সহ্য করো কিভাবে? সৌহার্দ্য সিমির দিকে তাকিয়ে কাটকাট গলায় বলল, ওখানে আমার ভাই বোন, বন্ধু আর প্রিয় মানুষটি আছে। তুমি কাদের কেনাকার বিরক্তিকর বলছো? মুখ সামনে কথা বলো সিমি। আর আগেও বলেছি আমি তোমার বড়। বড়দের নাম ধরে ডাকায় এটা কোথায় শিখেছো? সৌহার্দ্যের কথায় সিমি চুপ হয়ে গেল। সৌহার্দ্য সিমির থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই শিশিরকে নিজেদের দিকে মুখ বাঁকানো অবস্থায় তাকিয়ে থাকতে দেখতে পেল। শিশির তখন থেকেই দেখছে এই সিমি পেতনি বারবার তার সৌহার্দ্য ভাইয়ের সাথে সেদে সেদে কথা বলছে আর বিরক্ত করছে। শিশির তড়িঘড়ি করে সৌহার্দ্যের দিকে এগিয়ে আসলো। সৌহার্দ্য কিছু বুঝে ওঠার আগে শিশির ওর হাত ধরে টেনে লেকের কাছে নিয়ে যেতে শুরু করলো। সৌহার্দ্য তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শিশিরের এই অধিকার খাটানো দেখে সৌহার্দ্যের মনটা ভালো লাগায় ছেয়ে গেছে।
এতক্ষণ সিমির উপরে বিরক্তি থাকলেও শিশিরের এই কাণ্ডে সৌহার্দের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। শিশির লেকের কাছে এসে সৌহার্দের হাতটা ছেড়ে দিয়ে বলে উঠল, সৌহার্দ ভাই, এই সিমি পেতনির সাথে আপনার এত কথা কিসের? কই, আমার সাথে তো এত কথা বলেন না আপনি। সৌহার্দ ভ্রু নাচিয়ে বলল, কেন বলবো তোকে? শিশির কোমরে হাত দিয়ে বলল, কেন বলবেন না? আমি জানতে চেয়েছি তাই বলবেন। শিশিরের কথায় সৌহার্দ ওর দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলে উঠল, কেন, তুই কি জেলাস ফিল করছিস? সৌহার্দের কথাতে শিশির হকচকিয়ে উঠল। আমতা আমতা করে কথা পাল্টে বলে উঠল, শুনেছি এখান থেকে সূর্যমুখী বাগানটা অনেক কাছে, চলুন এখন ওখানে যাই। সৌহার্দ প্যান্টের পকেটে মোবাইল রেখে বলল, আচ্ছা চল। নীলাটি লেক থেকে সূর্যমুখী বাগান অনেকটা কাছে। গাড়ি থেকে নেমে শিশির দৌড়ে বাগানের মধ্যে গিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছে। শিশির পুরো বাগানটা ছোটাছুটি করছে। তারপর সৌহার্দর কাছে এসে আবদারের সহিত বলে উঠল, সৌহার্দ ভাই, ছবি তুলে দিন না। সৌহার্দ ওর কিছু ছবি তুলে দিয়ে ওর কানে ছোট একটা সূর্যমুখী ফুল গুজে দিল। ফুল গুজে দেওয়ার সময় শিশির খিলখিলিয়ে হেসে বলল, সুরসুরি লাগছে সৌহার্দ ভাই। ফুলের জন্য শিশিরের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। সৌহার্দ নরম গলায় বলে উঠল, তুই সূর্যমুখী ফুলের মতোই সুন্দর, এভাবে হাসিস না মায়া পাখি, কলিজায় লাগে। সৌহার্দের কথায় শিশিরের গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়ল। লজ্জায় শিশির ওখানে আর না দাঁড়িয়ে দৌড়ে দিয়া আর কুয়াশার কাছে চলে গেল। ওকে এভাবে লজ্জা পেয়ে দৌড়ে যেতে দেখে সৌহার্দ শব্দহীন হেসে উঠল। Resources here. Enemy very close. Help me! Group up at my location. Go for the arsenal! Need equipment! I'm being haunted!
One more bite and I'll join the fight. Enemy near me! I need backup! Enemy very close! Heads up! Enemy dropping close! Group up at my location!
I need backup! Help me! Thanks. Enemy near me! One more bite and I'll join. Help me! Enemy spotted! I'm being hunted! Help me!